সো থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম টু ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। আমাদের আজকের টপিক, যেটা অলরেডি আপনাদেরকে আমি নোট দিয়েছি, দ্যাটস আ ভেরি সিম্পল টপিক। এখান থেকে আসলে ম্যাথ, খুব সিম্পল ম্যাথ আসবে, কিছু থিওরিটিক্যাল পয়েন্ট আসবে। আমি বলে দিব কোন কোন পার্টটা আপনাদের জন্য আসলে এক্সামের জন্য আপনি ফোকাস ওয়েতে পড়বেন। সো চ্যাপ্টার নেম ইজ কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। সো ইটস আ অলমোস্ট আপনাদের অনেকেরই খুব কমন একটা টপিক। আপনারা এই টপিকের অনেকটুকু কনসেপ্ট অলরেডি জানেন, অনেকটুকুই জানেন। জাস্ট এই জিনিসগুলাকে একটু, হয় না যে, ঝালাই করে নেওয়া অথবা একটু রিফাইন করে নেওয়া। তো ওই জায়গাটার কাজটাই আমরা করব আজকে ইনশাল্লাহ। অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য মেইন টপিক, একটা জিনিস আমরা অলরেডি কনফার্ম যে আমাদের আসলে অ্যাসাইনমেন্ট এবং ব্যাকআপের যে কুইজের সলিউশনটা, সেটা আপনাদেরকে গত ক্লাসে আমার বলা হয়েছে। বাট একটা জিনিস আমরা এখনো পর্যন্ত আপনাদের সাথে ডিসকাশন করিনি। আপনাদের প্রেজেন্টেশনের যে ব্যাপারটা, আপনাদের নেক্সট থার্সডে অথবা স্যাটারডেতে অন্য কোনো প্রেজেন্টেশন কি আছে? মানে লাইক জাস্ট টু লেট, মানে কনফার্ম হওয়ার জন্য যে নো আহ, স্যার, আপনার প্রেজেন্টেশনই শুধু বাকি। আর স্যার কোনো মানে প্রেজেন্টেশন নেই, সব শেষ। স্যার হুম, বলেন। স্যাটারডে আমাদের ভাইবা আছে। স্যাটারডেতে ভাইবা আছে। সেই ক্ষেত্রে জি আহ, স্যার। সেই ক্ষেত্রে কি স্যাটারডেতে আপনাদের জন্য বেশি প্রেশার হয়ে যাবে, না থার্সডেতে আপনারা প্ল্যান করবেন প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য? আই ওয়াজ থিংকিং যে স্যার স্যাটারডেতে। থার্সডে। হ্যাঁ, মানে স্যার আমার কিছু বলার নাই, পুরা সপ্তাহ একেবারে দিতাছে একদম ইচ্ছা মতো। ওকে, তাহলে আমরা স্যাটারডেতে করি। আমার কোনো সমস্যা নেই, মানে আই হ্যাভ নো প্রবলেম, বিকজ এর পরের উইকটা আসলে আমরা আর পাবো না মোস্ট প্রবাবলি। আপনাদের আবার ইন দ্য মিন টাইম মনে হয় একটা ইন্ডাস্ট্রি ভিজিটও আছে, ইফ আই এম নট রং। স্যার স্যাটারডে তো ভাইবা, Yes, ওই sir. দিন তো পসিবল না স্যার। সন্ধ্যা পর্যন্ত স্যার আমাদের বিকাল পর্যন্ত স্যার আমাদের ভাইবা চলবে স্যার, 2 সেশনে স্যার। জি স্যার। কয়টা থেকে কয়টা? 11টা থেকে 4টা মনে 4টা, হয়। 11টা থেকে 4টা। 4টা স্যার। হুম, আচ্ছা, আমরা একটু দেখি তাহলে নেক্সট থার্সডে আমরা পাবো কিনা আদৌ। মানে কারণ স্যার আমরা, পাবো না। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, আমাদের এক্সাম কিন্তু 17 তারিখ থেকে শুরু। জি স্যার স্যার। আমাদের একটা কুইজও বাকি আছে স্যার, থার্ড কুইজ। ওইটার কুইজের অ্যান্সার আমি, মানে মার্ক আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে নিয়ে নিব। ওই জন্য আমি অ্যাসাইনমেন্টটা তো বড় করে দিছি। হ্যাঁ, সো আচ্ছা স্যার, প্রায় একটার মধ্যে দিয়ে দিব, মানে এক ইমেলে Yes, sir. আমি নাকি ওই আলাদা? আপনি দুইটা ফাইল দিবেন আমাকে। একটা হচ্ছে আপনি আমাকে দিবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো পিডিএফ এ, আরেকটা পিডিএফ এ আপনি দিবেন হচ্ছে কুইজের আনসার গুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, হুম। এখন তাহলে তো স্যার আমাদের হাতে আসলে থার্সডে ছাড়া আর কোনো ওয়ে নাই, মানে থার্সডে ইজ দ্য অনলি অপশন। জি স্যার। স্যার আমি বাকিদের কথা জানি না, বাট থার্সডে আমার জন্য আর কি প্যারা হয়ে যায় স্যার। আচ্ছা, প্রবলেম নাই। থার্সডেতে আমি একটা কাজ করব, আপনাদের আমি আসলে প্রিপারেশন নিতে হবে এই টাইপের কোনো টপিক আমি আসলে প্রেজেন্টেশন আকারে নিচ্ছি না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনারা আপনাদের একটা সর্ট অফ প্যাশনেট বিজনেস আইডিয়া নিয়ে আমার সাথে জাস্ট 2 মিনিটে আপনাদের প্রেজেন্টেশনটা দিবেন। সো আমি একটু পয়েন্টটা বলে দিই, প্রেজেন্টেশনে আমি আসলে কি কন্টেন্টস এটা কি নিয়ে কথা বলবেন। সোলো প্রেজেন্টেশন? হ্যাঁ সঞ্জিত, সোলো প্রেজেন্টেশন হবে সোলো সোলো, নাকি গ্রুপ গ্রুপে? নিচ্ছি না। গ্রুপ নিলে আপনাদের আবার অনেক সময় হয়ে যাবে, মানে সর্ট স্যার অফ লাইক, ঠিক আছে স্যার, সোলোই ভালো। মানে গ্রুপ নিতে গেলে আপনাদের প্রিপারেশন ইন্ডিভিজুয়াল করে আবার গ্রুপে করা। সো এটা একটু আপনাদের এর মধ্যে কাজ করতে হবে ডিফিকাল্ট ভাবে। সো আমি একটু ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনটাই নিব। ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের কন্টেন্টটা খুব সিম্পল ভাবে নিব, এবং এটা আসলে খুব কমপ্লিকেটেড কিছু না। জাস্ট আপনাদের প্রত্যেকের 2 মিনিট করে আমি স্লট দিব। ইটস লাইক আমরা যেরকম কোন স্টার্ট আপ ফান্ডিং এর জন্য 2 মিনিট একটা স্পেসের টাইম পাই আর কি। সো এলিভেটর স্পিচ বলে এটাকে, কনসেপ্টটাকে। তো এটার মানে হচ্ছে আপনি আপনার কোন একটা বিজনেস আইডিয়া আমাকে 2 মিনিটের মধ্যে বলবেন, ইনক্লুডিং আপনার ইন্ট্রোডাকশন, মানে আপনার ব্যাপারে ফার্স্ট মানে 30 সেকেন্ড অর 20 সেকেন্ড, হোয়াট এভার। সো দ্য কন্টেন্ট ইজ, আপনি আপনার ইন্ট্রোডাকশন দিবেন, দেন আপনি আপনার বিজনেস আইডিয়াটা আমাকে এক্সপ্লেন করবেন, এবং এইটাকে আপনি কই দেখতে চান, লাইক আপনি এই বিজনেসটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান, অর হোয়াট এভার। আপনার বিজনেসের ওভারঅল প্ল্যানটা আমাকে বলবেন, যে আপনার বিজনেসের কাস্টমার কারা হবে, এইটার প্রোডাক্ট কি হবে, না সার্ভিস হবে। সার্ভিস হলে আপনি
অ্যানুয়াল আপনার কেমন রেভিনিউ করার টার্গেট থাকবে এবং সেখানে টোটাল কতজন মানুষকে আপনি এমপ্লয় করাইতে চান, সর্ট অফ একটা ছোট বিজনেস প্ল্যানের আইডিয়া। তো ইটস আ ভেরি সিম্পল থিং, 2 স্যার থেকে আড়াই মিনিট। স্লাইড করা থাকবে স্যার, স্লাইড। আমি স্লাইডের ব্যাপারটাতে আপনাদেরকে ওপেন করে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আপনি বলার জন্য যতটুকু স্লাইড আপনি বলতে পারেন। বাট অ্যাগেইন আমি আবারও বলছি, এইটা আপনি আমাকে স্লাইড আকারে প্রেজেন্ট করতে পারবেন। আবার আপনি যদি বলেন যে না আপনি নিজের মতো করে প্রিপেয়ার হয়ে আসেন, আপনি জাস্ট খাতায় আপনার নোটগুলো নোট ডাউন করে আনছেন, দুইটাই হবে। বাট স্লাইড দিয়ে কথা বলাটা একটু বেটার। 2 থেকে 3 মিনিটের স্লাইড আপনি 5 থেকে ম্যাক্সিমাম 5টা স্লাইড ইজ গুড এনাফ, 5 থেকে 6টা স্লাইড, এর বেশি না। সো এটা আমরা নেক্সট থার্সডেতে তাহলে প্ল্যান করছি। থার্সডেতে আমাদের প্রেজেন্টেশনটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো কিছুর এই প্রসিডিউরাল বিষয়টা থাকে না। সো প্লিজ একটু আমাকে কোঅপারেট করেন। আর আমরা এর মধ্যে যেটা করব, পেন্ডিং টপিকটার জন্য হয়তো বা একটা এক্সট্রা অনলাইন ক্লাস আমাদের নেওয়া লাগতে পারে। আই উইল লেট ইউ নো সেটা আমরা কবে কিভাবে নিব, কারণ যেহেতু ইন দ্য মিন টাইম আমাদের কিছু গ্যাপ ছিল। সো আমরা একটু শুরু করে দিই। আমাদের আজকের টপিক যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। সো আমরা বেসিক্যালি আজকে কথা বলবো তিনটা টপিক নিয়ে। আমি যদি একটু টপিক গুলাকে এখানে জাস্ট ওয়ার্ড ফাইলে নিয়ে আসি, যে আসলে কি কি টপিক নিয়ে আজকে আমাদের কথা বলতে হবে। নাম্বার 1, ক্লাস নোট। জাস্ট অ্যালাউ মি 1 সেকেন্ড, ওয়ার্ড ফাইলটা ওপেন হচ্ছে। ওকে, নাম্বার 1 হচ্ছে আমাকে কথা বলতে হবে লায়াবিলিটিস নিয়ে। We need to understand what is liabilities and type of liabilities. এটা হচ্ছে আমার 1 নাম্বার টপিক। 2 নাম্বার হচ্ছে আমরা লায়াবিলিটির সাথে আজকে শিখব what is provision and recognition criteria of provision. Okay, and finally আমরা শিখব contingent liabilities কি। ওকে, সো আমি যদি ভুল না করে থাকি আপনারা অলরেডি এই 3টা কনসেপ্টের অ্যাটলিস্ট প্রথম 2টা কনসেপ্ট লায়াবিলিটি অ্যান্ড প্রভিশন, এই 2টা জিনিস আপনাদের আয়ত্তে আছে অলরেডি। ইউ গাইজ অলরেডি নো হোয়াট ইজ লায়াবিলিটিস। সো আমি যদি এখন আপনাদের ঠিক আমরা যেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে লায়াবিলিটি ডেফিনেশন পড়েছিলাম, এটা যদি আপনাকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ লায়াবিলিটি, একটু কি আমাকে কেউ বলতে পারবেন যে লায়াবিলিটি ডেফিনেশন কি ছিল? হোয়াট ইজ লায়াবিলিটি? স্যার থার্ড পার্টির ক্লেম যেটা আমার কাছে মানে আরেকজন পাবে বা দাবি করতে পারে আমার ব্যবসা থেকে। ওকে, তাহলে it's a claim, right? It's a obligation, present obligation, right? Arises from past event. Then আপনি কি বললেন যে এই ক্লেমটা দাবি করতে পারে, তাহলে আপনাকে কি করতে হবে? এই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে, রাইট? That পরিশোধ করতে হবে। the financial benefits need to be settled in future period, right? যেটা আমাকে ফিউচার পিরিয়ডে পেমেন্ট করতে হবে, সেটেল করতে হবে। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে অব্লিগেশন, হোয়াট ডাজ মিন অব্লিগেশন? অব্লিগেশন বলতে আপনি কি বুঝেন আমাকে যদি বলেন, হোয়াট ইজ অব্লিগেশন? জাস্ট এখান থেকে যদি আমি ছোট্ট করে জিজ্ঞেস করি হোয়াট ইজ অব্লিগেশন? অব্লিগেশন মানে কি এইটা যে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, লাইক আপনি দিলেও হবে নাও দিলে হবে, এটার মানে কি অব্লিগেশন? No, sir, mandatory. নো স্যার, Obligation means the entity is bound to, right? Bound to or must to pay in future. তার মানে হচ্ছে এটা তাকে পে করতেই হবে। It's a bound to thing. It's a obligatory thing. Okay? এই অব্লিগেশনটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন, যেটা বেসিক্যালি হচ্ছে ল পার্সপেক্টিভ থেকে আসে। আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভ অব্লিগেশন, দুইটাই আমার জন্য অব্লিগেশন, যেটা বেসিক্যালি আমার কোম্পানির পার্সপেক্টিভ প্র্যাকটিস থেকে আসে। সো হোয়াট এভার, যে কোনো অব্লিগেশনই হোক না কেন, আমার যখনই এইটা প্রেজেন্ট অব্লিগেশন হবে
এবং যখনই আমার ফাইন্যান্সিয়াল বেনিফিটসটা ফিউচারে পে করতে হবে তখনই আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। সো আমি একটু পরের পয়েন্টে আসি। তাহলে লায়াবিলিটিকে আমরা কোথায় শো করি? Where we show the liability? Financial statement. In the financial position. statement of financial Financial position. পজিশন, যেটাকে আমরা আগে ব্যালেন্স শিট বলতাম, রাইট? ব্যালেন্স শিট বলতাম। এবং এটাকে আমরা কোথায় দেখাই? আমরা জানি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কয়টা সেকশন থাকে? 3টা সেকশন থাকে, রাইট? অ্যাসেটস, জি স্যার। ইকুইটি এন্ড লায়াবিলিটি। লায়াবিলিটি। এই কথাগুলো আমরা অলরেডি জেনে আসি। এই যে লায়াবিলিটির কথাটা আমরা বলতেছি, এই লায়াবিলিটির পয়েন্টটা নিয়ে আমরা আজকে কথা বলতেছি। এটাই বেসিক্যালি আজকে আমাদের এই টপিক, যে আমরা আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এই যে লায়াবিলিটিটা যে দেখাবো, সেটা কেন দেখাবো? বিকজ এটা আমার জন্য একটা প্রেজেন্ট অব্লিগেশন দ্যাট অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট, এবং এটার কারণে আমাকে কি করতে হবে? ইন ফিউচারে আমার এই পেমেন্ট গুলো করতে হবে ফ্রম দ্য বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমরা এই যে কথাগুলো যা বললাম, এই সিনারিও থেকে আপনাকে যদি আমি আপনাকে এখন এক্সাম্পল বলতে বলি, হোয়াট আর দ্য এক্সাম্পল অফ লায়াবিলিটিস, বলতে পারবেন আমাকে কয়েকটা লায়াবিলিটির কিছু এক্সাম্পল বলেন? কি কি? লোন, ক্রয় করছে। লোন, এরপর তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, ব্যাংক লোন, স্যালারি অ্যাকাউন্ট পেয়েবল, পেয়েবল। তারপর আপনি লোন যেটাকে বলেছেন সেটা কি আমরা বলছি? ব্যাংক লোন, অ্যাকাউন্ট পেয়েবল, স্যালারি পেয়েবল, রাইট? আর ইউটিলিটিস পেয়েবল, ইউটিলিটিস বিল পেয়েবল অর ইউটিলিটিস পেয়েবল। মানে আমরা যদি বলি যে এটা এটা এক কথায় যদি বলি ইউটিলিটিস পেয়েবল এভাবে না বলে আমরা যদি বলি হচ্ছে অ্যাক্রুয়াল এক্সপেন্স, মানে কি? যে খরচটা আমি এখনো পর্যন্ত পে করা হয় না, আনপেইড, রাইট? মানে যেটাকে বকেয়া ব্যয় বলি, বকেয়া ব্যয়, হ্যাঁ, সেটাকেও আমরা লায়াবিলিটি বলতে পারি। আর 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 কোন এক্সাম্পল মাথায় আসে? লং টার্ম লাইবিলিটি। লং টার্ম লায়াবিলিটি, বাট লং টার্ম লায়াবিলিটি তো আসলে এক্সাম্পল হলো না, এটা তো একটা ক্যাটাগরি হয়ে গেল, টাইপ হয়ে গেল। হ্যাঁ, মানে লং টার্ম লোন হতে পারে। লং টার্ম লোন হতে পারে, ইয়েস, লং টার্ম লোন। তাহলে আমরা ইউজুয়ালি ব্যাংক লোন যখন বলি এটি আমরা মিন করি এটা আমার মানে লং টার্ম লোন, বাট স্টিল যদি আমরা আলাদা করে দিই যে শর্ট টার্ম লোন, লং টার্ম লোন, তাহলে শর্ট টার্ম লোন আমার লায়াবিলিটি, লং টার্ম লোনটা আমার লায়াবিলিটি, সেই জায়গাটাতে আমি আসবো। যেমন আরেকটা এক্সাম্পল হতে পারে ট্যাক্স পেয়েবল, রাইট? যে আমি আমার বিজনেসের ট্যাক্স এখনো পে করা হয় নাই। স্যালারি পেয়েবল বললেন আপনারা অলরেডি, স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল। তো এরকম অনেক অ্যান্ড ওয়েজেস পেয়েবল, এরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা ধরে নিয়ে আসতে পারবো যে এগুলা হচ্ছে আমার জন্য প্রত্যেকটাই কিন্তু অব্লিগেশন। যেমন আপনি যদি বলেন যে ব্যাংক লোন আপনি নিয়েছেন, দ্যাটস ফাইন, বাট ব্যাংক লোনের এগেনস্টে যে ইন্টারেস্টটা পে করতে হবে, ইন্টারেস্ট পেয়েবল, এটাও কিন্তু আপনার জন্য একটা লায়াবিলিটি, কেননা এই ইন্টারেস্টটা কিন্তু আপনাকে পে করতে হবে। ওকে, সো এইভাবে আমরা আমাদের লায়াবিলিটির আইটেমগুলোকে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি কি আইটেম হিসেবে আমরা নিব সেটা আমরা বলতে পারি। নাও সেকেন্ড পয়েন্ট যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, ইউ আর ভেরি গুড অ্যাট, আমরা যদি এখন জিজ্ঞেস করি টাইপ অফ লায়াবিলিটি, টাইপ অফ লায়াবিলিটি, টু টাইপস স্যার। লায়াবিলিটিস কয় ধরনের হয়? দুই ধরনের, কারেন্ট লায়াবিলিটি আর লং টার্ম লায়াবিলিটি। আমরা জানি লায়াবিলিটি দুই ধরনের হয়, রাইট? একটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি, আর একটা হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটিস। সো আপনাদের থেকে যদি আমি এইটুকু এখন জানতে চাই যে কারেন্ট লায়াবিলিটি কি, হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটি, বলতে পারবো আমরা? হোয়াট ইজ কারেন্ট লায়াবিলিটি? স্যার যেটা আমরা 1 বছরের মধ্যে প্রদান করি। The liabilities that we have to pay within settle 1 year or pay within the next 12 accounting month. year or 12 months, right? Or
12 months, যেটি আপনি বলেন, মানে যেটা আমাকে নেক্সট অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে পে করতে হবে। নাও আমি যদি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করি জাস্ট এমনি, আমি যে বললাম এটা আমার কারেন্ট লায়াবিলিটি অর নন কারেন্ট লায়াবিলিটি, এই যে আমি বললাম নেক্সট 12 মান্থ, এই ডেটটা আমি কবে থেকে ধরি? বিজনেসের শুরু থেকে না বিজনেসের রিপোর্টিং ডেট থেকে? রিপোর্টিং মানে ডেট বিজনেসের শুরু বলতে বিজনেসের বছরের শুরু থেকে না বছরের শেষ রিপোর্টিং ডেট থেকে? রিপোর্টিং ডেট থেকে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ, আপনারা খুব ভালো অ্যাকাউন্টিং শিখছেন। সো এটা আমরা ডিসাইড করি কখন? অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট। আমরা এই রিপোর্টিং ডেটেই আমরা দেখি যে সে আমার যদি 31 ডিসেম্বর 2024 রিপোর্টিং ডেট হয়, তাহলে 31 ডিসেম্বর 2025 এর মধ্যে যে লাইবিলিটি গুলা পে করতে হবে সেই লাইবিলিটি গুলোকে আমরা বলবো কারেন্ট লাইবিলিটি। আর যে লাইবিলিটি গুলা আমার নেক্সট 12 মান্থের মধ্যে পে করতে হবে না, রাইট, যে লাইবিলিটি গুলো আমার নেক্সট 12 মান্থের মধ্যে পে করতে হবে না সেগুলাকে আমরা বলছি দ্য লাইবিলিটিস দ্যাট we do not need to settle, right? Do not need to settle, যেটা আমার নেক্সট 12 মান্থের মধ্যে সেটেল করতে হবে না সেটাকে আমরা বলছি নন কারেন্ট লায়াবিলিটি। সো এই হচ্ছে আমার দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমি যখন আমার লায়াবিলিটির আন্ডারে দেখাবো, তাহলে আমি আগে কোনটা দেখাবো? আগে আমি দেখাবো আমার নন কারেন্ট লায়াবিলিটিস কি কি আছে। তাহলে আমার ব্যালেন্স শিটে আমার ফার্স্টে আসবে নন কারেন্ট লায়াবিলিটিস, রাইট? এন্ড দেন এখান থেকে আমরা নন কারেন্ট লায়াবিলিটি গুলাকে সবগুলা লিস্ট ডাউন করার পর দেন আমরা দেখাবো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এই হচ্ছে আমার প্রেজেন্টেশনের ওয়ে, কিভাবে আমরা কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটি, ইভেন আপনি আপনার যে কোনো কোম্পানির ব্যালেন্স শিটে দেখবেন যে আগে নন কারেন্ট লায়াবিলিটিটা আমরা দেখাই, দেন আমরা কারেন্ট লায়াবিলিটি দেখাই। এখন আমি যদি আপনাকে এইখানকার এক্সাম্পল থেকে, এই জায়গার এক্সাম্পল থেকে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে কোনগুলো আমার কারেন্ট লায়াবিলিটি, কোনগুলো আমার নন কারেন্ট লায়াবিলিটি ছিল, আপনি বলতে পারবেন আমাকে? জাস্ট খুব কুইকলি যদি আপনি দেখেন একটা গ্লান্স যে এই লায়াবিলিটি গুলো থেকে কোনগুলো আমার কারেন্ট লায়াবিলিটি আর কোনগুলো আমার নন কারেন্ট লায়াবিলিটি? স্যার ইন্টারেস্ট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, এগুলো হচ্ছে স্যার কারেন্ট লায়াবিলিটি। আর ব্যাংক লোন যেটা, এটা হচ্ছে নন কারেন্ট। তাহলে এগুলো হচ্ছে আমার সব, এগুলো নন কারেন্ট। এগুলো সব হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। আমি কালার কম্বিনেশনটা মিলাই দিই কারেন্ট লায়াবিলিটির সাথে, রাইট? এগুলো সব হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। ইভেন ট্যাক্স পেয়েবলও আমার ট্যাক্স পেয়েবল কারেন্ট হবে, কারেন্ট লায়াবিলিটি। বাট এই যে লং টার্ম ব্যাংক লোন, তারপর ব্যাংক লোন, এগুলো সব হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটি, রাইট? তার মানে ইভেন নন কারেন্ট লায়াবিলিটির আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন লোন নোট অর বন্ড, এগুলোও কিন্তু আমার নন কারেন্ট লায়াবিলিটি, কারণ লোন নোট ইউজুয়ালি 1 বছরের বেশি সময়ের জন্য ইস্যু করা হয়। সো এগুলাকেই আমরা বলতে পারি দ্য ডিফারেন্স অর দ্য এক্সাম্পল বিটুইন কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটি। নাও আপনাদের এক্সামে কি আসতে পারে এখান থেকে ডেফিনেশন অনুযায়ী অর থিওরি অনুযায়ী? আপনাদের এক্সামে আসতে পারে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লায়াবিলিটি, what is the type of liability, and include few example of current liability and non current liability। মানে আপনি কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটি কয়েকটা এক্সাম্পল আপনাকে আমি জিজ্ঞেস করতে পারি, খুব স্পেসিফিক স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এটা ছাড়াও এখন আমরা দেখব যে এটা ছাড়াও যদি আমার কোনো কোয়েশ্চেন আসে যে কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটি, এটাও হইতে পারে যে what is the difference between current liability and non current liability, and also provide few examples of current liabilities and non current liabilities। আপনি এটাও পেতে পারেন যে কারেন্ট লায়াবিলিটি এবং নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে ডিফারেন্স গুলো কি, সেই ডিফারেন্স গুলো আপনাকে এখানে জাস্ট লিস্ট ডাউন করতে হবে এবং এক্সাম্পল গুলো দিতে হবে। খেয়াল করে দেখেন আমরা ঠিক এই ক্লাসিফিকেশন গুলোর এক্সাম্পল সহ আপনাকে দিয়েছি, আপনারা জাস্ট একটা দুইটা এক্সাম্পল হয়তো বা বলেন নাই, বাকি সবগুলাই বলেছেন। যেমন আপনার অ্যাকাউন্টস পেয়েবল বলেছেন, এটা হয়তো বা বলেন নাই যে আপনি কাস্টমারের থেকে যদি অ্যাডভান্স নিয়ে ফেলেন অথবা আপনার যদি কোনো আনআর্নড রেভিনিউ হয়ে যায়, যেটা আসলে একই টাইপের জিনিস, আর ডেফার্ড ইনকাম হয়ে যায়, আমরা জাস্ট একটু
এক্সাম্পল গুলো রিলেট করাই দিচ্ছি আপনাদেরকে যে এটাকে কেন আমরা লায়াবিলিটি বলছি। সে আপনি কোন একটা কার সার্ভিসের বিজনেস করেন, হ্যাঁ, কার, আপনি কোন একটা গাড়ি সার্ভিসিং করে দেন। এখন কোন একটা কাস্টমারের থেকে আপনি 10,000 টাকা আগে থেকেই পেয়ে গেছেন, বাট আপনি এখনো সার্ভিসটা করে দেন নাই। তো এই যে কাস্টমারের থেকে আপনি অ্যাডভান্স পেয়ে গেলেন, অথবা আপনি যে টাকাটা কাস্টমারের থেকে পেয়ে গেছেন, যে ইনকামটা আপনার এখনো পর্যন্ত আপনার সার্ভিসটা দেওয়া হয় নাই, সো এটাকে আমরা বলি আনআর্নড অর ডেফার্ড ইনকাম। এই সিমিলার টু কাস্টমার অ্যাডভান্সের কাছাকাছি জিনিস। সো যেটার আলটিমেটলি আপনি ক্যাশ পেয়ে গেছেন, বাট ইনকামটা এখনো আর্ন হয় না, এই জন্য এটাকে আমরা বলি আনআর্নড রেভিনিউ। এবং ওইটা আপনার জন্য একটা অব্লিগেশন, একটা লায়াবিলিটি। কেননা হয় আপনাকে টাকাটা রিফান্ড দিতে হবে কাস্টমারকে, অথবা আপনাকে কাস্টমারকে ওইটার সার্ভিসটা ডেলিভার করতে হবে। তো এই জন্য এটাকে আমরা বলছি লায়াবিলিটি এন্ড কারেন্ট লায়াবিলিটি। তারপর আপনি বলছেন ইনকাম ট্যাক্স বলেছেন, এরপর ট্যাক্স পেয়েবল বলেছেন, যেটা আসলে ট্যাক্সটা দুই ভাবেই ছিল, একটা ছিল ইনকাম ট্যাক্স আর একটা ছিল আমার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা হচ্ছে আমার ডিরেক্ট ট্যাক্সের একটা লায়াবিলিটি, এটা ইনডিরেক্ট ট্যাক্স আমরা সবাই জানি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূসক যেটা আমরা বাংলায় জানি। ডিভিডেন্ড পেয়েবল, আমরা ডিভিডেন্ড কাকে দেই? ডিভিডেন্ডটা আমরা দেই হচ্ছে শেয়ার হোল্ডারকে। তাহলে যদি কোনো কোম্পানির ডিভিডেন্ড অ্যাক্রু করা হয়, মানে পে করা হবে, সেটাও কিন্তু আমার এক ধরনের লায়াবিলিটি। এমপ্লয়ি রিলেটেড লায়াবিলিটি, যেটা আপনারা বলছিলেন যে যদি কোনো স্যালারি অর ওয়েজেস অর কোনো বেনিফিট পেয়েবল হয়, এগুলো সবই আমার কারেন্ট লায়াবিলিটির আন্ডারে পড়বে, যেটা আমার নেক্সট 12 মান্থের মধ্যে পে করতে হবে অ্যাট রিপোর্টিং ডেট। আর নন কারেন্ট লায়াবিলিটি কি? যেটা মোর দেন 12 মান্থ, মানে নেক্সট 12 মান্থের মধ্যে আমাকে ইমিডিয়েটলি রিপে করতে হবে না, সেটাকে আমরা বলছি নন কারেন্ট লায়াবিলিটি। এটার এক্সাম্পল গুলো আপনারা সবই দিয়েছেন, শুধু একটা এক্সাম্পল হয়তো বা আপনারা এখানে ইনক্লুড করেননি, দ্যাটস এ পেনশন অব্লিগেশন। সো একটা কোম্পানির জন্য যখন এমপ্লয়িকে পেনশনের একটা প্রমিস করা হয়, যেটা আপনারা জানেন সরকারিভাবে এখন সবাই পেনশন পেয়ে থাকে। ইভেন রিসেন্টলি আপনি দেখছেন যে এটা নিয়ে একটা করা হয়েছে, মানে নতুন করে একটা গাইডেন্সও দেওয়া হয়েছে সাধারণ পেনশনের জন্য, জেনারেল পেনশন। সো এইটা কোম্পানির জন্য একটা লায়াবিলিটি, এবং এটা নন কারেন্ট লায়াবিলিটি। কেননা আপনি ধরেন আপনার জব পেনশনটা কখন দেওয়া হয়? আপনার যখন রিটায়ারমেন্ট আপনি করবেন, লাইক আপনার জব লাইফ 60 বছর পর্যন্ত আপনি ম্যাক্সিমাম জব করতে পারবেন, দেন 60 বছর পরে গিয়ে আপনি পেনশন পেতে থাকবেন। সো এই যে 60 বছর পরে কি আপনি পাবেন, দ্যাটস এ নন কারেন্ট। আপনার কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটা 12 মান্থের বেশি আপনাকে টাইম ধরে পে করতে হবে। সো এই কারণে এটাকে আমরা নন কারেন্ট লায়াবিলিটি বলছি। এরপরে আপনারা দেখেন যে রেকগনিশন এবং প্রেজেন্টেশনের কথাটা আমরা বলেছি, যে এটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো, এবং এটা আমরা অফসেট করতে পারবো না। যেমন অফসেট বলতে আমরা কি বুঝাচ্ছি, যে অ্যাসেটের সাথে লায়াবিলিটিকে অফসেট করে শুধু ইকুইটি দেখাতে পারবো, ব্যাপারটা তা না। বাট কিছু জায়গায় আমরা মানে অফসেটটা করি, যেটাকে আমরা আসলে বলি কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। যেমন আপনারা খেয়াল করে দেখবেন যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আমরা কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে আলাদা করে লায়াবিলিটির আন্ডারে দেখাই না, রাদার আমরা এটাকে অ্যাসেট থেকে ক্যারিং ভ্যালু ক্যালকুলেট করার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিই। সো এরকম যে একটা জায়গায় আছে, যে জায়গাটা যেমন অ্যামortization-এর ক্ষেত্রেও সেম, বাট ইউজুয়ালি আমরা সেপারেট ভাবে অ্যাসেট দেখাবো, সেপারেট ভাবে আমরা লায়াবিলিটি দেখাবো, সেই কথাটাই আমাকে এখানে বলা হচ্ছে হাইলাইট করে। এবং আপনারা যদি ভুল না হয়ে থাকে আমাদের, আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম, এই কথাটি যদি একটা ইলাস্ট্রেশন আমরা একটু আপনাদেরকে দেখাই, আপনাদেরকে নিয়ে, খুব সিম্পল একটা ইলাস্ট্রেশন, খুবই সিম্পল একটা ম্যাথ। এটা আসলে খুব কমপ্লিকেটেড ভাবে চিন্তা করার কিছু নেই, আপনারা নিজেরাও পারবেন, আনসার গুলাও দেওয়া আছে, আমি জাস্ট আপনাদের সাথে সাথে একটু পড়ে যাই যে আসলে আমাকে কি বলছে। মানে বেসিক্যালি হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে এটা একটা ইন্টারেস্ট বিয়ারিং লোন নোট। ইন্টারেস্ট বিয়ারিং মানে হচ্ছে যে লোন নোটের এগেনস্টে ইন্টারেস্টটা পে করা হয়। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনাদেরকে আরো কিছু লোন নোটের নাম বলছি যেখানে আসলে ইন্টারেস্টটা হয়তো বা দেওয়া হয় না। তার মধ্যে একটা হচ্ছে জিরো কুপন বন্ড। হ্যাঁ, সো এটা আপনাদের এখন এই টপিক অথবা পেপারে নাই, বাট প্র্যাকটিক্যালি এটা আছে, জিরো কুপন বন্ড, যেখানে আমার লোন হোল্ডারকে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, বাট অল্টারনেটিভ ভাবে তাকে কম্পেনসেট করা হয়, মানে তাকে পরবর্তীতে বেশি টাকা দিয়ে তার থেকে এটা রিইম্বার্স করা হয়, আর তার থেকে রিডিম করা হয়, বাট ইন্টারেস্টটা হয় না। আর ইন্টারেস্ট বিয়ারিং লোন নোট বলতে আমরা বুঝাচ্ছি যেটার এগেনস্টে ইন্টারেস্টটা পে করা হবে। ওকে, এখন আপনি দেখেন যে এখানে কি বলছে সিনারিওটা, অ্যাজিউম দ্যাট ক্যাসেল ব্যাংক অ্যাগ্রি টু লেন্ড, তার মানে ব্যাংকের নাম হচ্ছে ক্যাসেল এবং সে লেন্ড করবে। তার মানে এই জায়গাটাতে একটা জিনিস আপনাকে ভালো করে খেয়াল করতে হবে,
এই টার্মটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লেন্ডিং, আরেকটা হচ্ছে বরোয়িং। আমাকে একটু কেউ হেল্প করতে পারবেন এই দুইটা টার্মের ডিফারেন্সের ব্যাপারটাতে? হোয়াট ইজ লেন্ডিং, হোয়াট ইজ বরোয়িং? লেন্ডিং মানে কি? স্যার লেন্ডিং মানে হচ্ছে ধার দেওয়া আর ওকে, বোরিং হচ্ছে ধার করা। তাহলে লেন্ডিং মানে হচ্ছে গিভিং লোন, রাইট? জি স্যার। লেন্ডিং মানে হচ্ছে গিভিং লোন, আর বরোয়িং মানে হচ্ছে টেকিং টেকিং লোন। লোন। তাহলে আমি যে লায়াবিলিটির কথা বলতেছি, তাহলে এটা কোনটা? স্যার It's এটা a হচ্ছে বোরিং স্যার। liability for company, right? or entity. আর আমি যদি লোন দেই, So asset. asset for the company or entity. So এই বেসিক জিনিসটাও আমাদের জন্য একটু বোঝাটা ইম্পর্টেন্ট। কেননা আপনি খেয়াল করে দেখবেন অনেক জায়গায় হয়তোবা এটাও আপনাকে একটু ইনডিরেক্টলি হয়তোবা এখন দিবে না, এক্সামে আমরা এইভাবে দিব না, বাট রিয়েল লাইফে আপনাকে এই জিনিসটা অনেক সময় ফেস করতে হইতে পারে জব লাইফে, যে আপনি কি লোন কি আপনি নিচ্ছেন না দিচ্ছেন। বিকজ লোন নিলে এক ট্রিটমেন্ট, লোন দিলে আরেক ট্রিটমেন্ট। যেমন লোন যদি আপনি নেন, এটা আপনার জন্য আসলে লায়াবিলিটি, আর যদি লোন দেন তাহলে এটা আপনার জন্য অ্যাসেট। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি লোন নেন মানে বড় করেন, এটার এগেনস্টে যে ইন্টারেস্ট, এটা আপনার জন্য এক্সপেন্স মানে খরচ, ইন্টারেস্ট। আর যদি লোন দিয়ে থাকেন, এটার এগেনস্টে যে ইন্টারেস্টটা, সেটা আপনার জন্য ইনকাম। তো এই জিনিসটা আপনারা একটু জাস্ট মাথায় রাখা আর কি, দ্যাটস ইট। এবং এই পয়েন্টটা অনেক সময় আপনাকে পরবর্তীতেও অনেক পেপারে হেল্প করবে, জাস্ট বেসিক বাট ইম্পর্টেন্ট। আমরা একটু দেখি যে কি বলছে, যে অ্যাজিউম ক্যাসেল ব্যাংক অ্যাগ্রিজ টু লেন্ড, তার মানে ব্যাংক লেন্ড করবে, তার মানে ল্যান্ডস্কেপ কোম্পানি মানে আমি বড় করব। সো আমি দ্য বরোয়ার, ল্যান্ডস্কেপ কোম্পানি ইজ দ্য বরোয়ার। এটা হচ্ছে ইউরো সাইন, তাহলে আমার কত ইউরো আমি লোন নিচ্ছি? 100,000। তাহলে 100,000 যদি আমি লোন নেই, নাও নেক্সট পয়েন্ট হচ্ছে আমি কবে লোন নিলাম? মার্চের 1 তারিখ 2022 সালের। তাহলে মার্চের 1, 2022 আমি লোন নিয়েছি কত? 1 লাখ ইউরো। তাহলে আমি কে? আমি হচ্ছে ল্যান্ডস্কেপ কোম্পানি। এখন খেয়াল করে দেখেন, ইফ ল্যান্ডস্কেপ সাইন্স আ 100,000 ইউরো 6% 4 মান্থ নোট, তার মানে খেয়াল করবেন ভালো করে ব্যাপারটা, তাহলে কত মাস পর পর ইন্টারেস্টটা হবে? জাস্ট 4 মান্থ পর পর, 4 মাস right? পর পর। 4 months, after 4 months. And কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? 6%. 6%। তাহলে 6% কিন্তু আমার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, রাইট? তাহলে 100,000 ইন্টু 6% কত হয়? 6,000. 6,000। বাট 6,000 আমার কত মাসের জন্য ইন্টারেস্ট? 12 মান্থের জন্য, রাইট? নো, 12 Yes. মান্থের জন্য। জি স্যার। ওকে, বাট আমাকে এখন কত মাসের ইন্টারেস্ট চার্জ করতে হবে, মানে কত মাস পর পর আমি ইন্টারেস্টটা চার্জ করব? 4 4 মাস month পর পর। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে 6% হচ্ছে ইটস অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, বাট দিস লোন ইজ অ্যাপ্লিকেবল টু চার্জ ইন্টারেস্ট আফটার 4 months, মানে 4 মাস পর পর ইন্টারেস্ট। ইটস লাইক আপনারা সঞ্চয়পত্র যদি কোনো আইডিয়া থেকে থাকে যে 3 মাস পর পর ইন্টারেস্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসে। সো ব্যাপারটা অনেকটা এরকম। ল্যান্ডস্কেপ রেকর্ডস দ্য ক্যাশ রিসিপ্ট অন মার্চ 1 অ্যাজ ফলোস, তার মানে আপনি আমাকে জাস্ট সিম্পলি যদি বলেন এখান থেকে, এই যে $1 লাখ ইউরোর যে অ্যামাউন্টটা লোন রিসিভ করলো ল্যান্ডস্কেপ মার্চের 1 তারিখ 2022-এর, এইটার ডাবল এন্ট্রি আপনি কি দিবেন ল্যান্ডস্কেপের অ্যাকাউন্টসে, মানে অ্যাকাউন্টিং বুকে? ভালো করে চিন্তা করে বলেন তো আমাকে একটু। স্যার ক্যাশ ডেবিট আর হচ্ছে লোন ক্রেডিট। কারণ এখানে আপনি কি পেয়েছেন? আপনি টাকা পেয়েছেন, রাইট? টাকা মানে ব্যাংক পাইছি থেকে আর টাকা পাইছেন। তাহলে লায়াবিলিটিস বাড়ছে। আপনার জন্য ডাবল এন্ট্রি খুব সিম্পল, ক্যাশ অর ব্যাংক ডেবিট কতটুকু? 100,000। অ্যান্ড আপনি যেটা টাকা পাইছেন সেটা আপনার জন্য লায়াবিলিটি, তার মানে পেয়েবল, মানে নোট পেয়েবল অর ব্যাংক হোয়াট এভার লায়াবিলিটি, যদি আপনি লায়াবিলিটিও বলেন সেটাও, বাট এটা যেহেতু নোট, মানে আমার একটু আগে যেটা বলেছি যে লোন নোট যেহেতু, তাহলে নোট পেয়েবল যেহেতু, আমরা নোট পেয়েবলও লিখতে পারি অর আমরা লায়াবিলিটিও লিখতে পারি, দুইটি আমার জন্য ঠিক আছে, বাট নোট পেয়েবল লেখাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমার ফার্স্ট ডাবল এন্ট্রি হবে মার্চের 1 তারিখ 2022 সালে, ব্যাংক অর ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। আমি কি রিজনটা দিব?
রিজন হচ্ছে যে আমি 6% ইন্টারেস্টে একটা লোন নিয়েছি। কার থেকে লোন নিয়েছি? ক্যাসল ব্যাংক থেকে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি। নাও আমি যদি আপনাকে এটা জিজ্ঞেস করি যে জুনের 30 তারিখে আমার ইন্টারেস্টটা অ্যাক্রু হবে, রাইট? জুনের 30 তারিখে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস পরে আমার ইন্টারেস্টটা অ্যাক্রু হবে। তাহলে জুনের 30 তারিখে আমি কি এন্ট্রি দিব? হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি ফর ইন্টারেস্ট চার্জ? ইন্টারেস্ট চার্জ করার জন্য আমার কি এন্ট্রি পড়বে জুনের 30 তারিখে? ইন্টারেস্ট, ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। আমি পে করি নাই, আমি পে করব, তাহলে কি হবে? আপনার সাথে আমি এগ্রি। যদি নোট ইন্টারেস্ট পেয়েবল তাহলে ডেবিট নোট পেয়েবল ক্রেডিট। ওকে, আপনাদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। তাহলে আমরা একটু ডাবল এন্ট্রিটা দেখে ফেলি। যদি 30 জন হয় তাহলে কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। অ্যামাউন্টটা কিভাবে আসবে খেয়াল করে দেখেন। অ্যামাউন্টটা আসবে হচ্ছে এই 1 লাখ ইউরোর উপর আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ হবে এখানে? 6%। বাট 6% তো হচ্ছে আমার 1 বছরের ইন্টারেস্ট, ঠিক না? আমাকে কত মাসের ইন্টারেস্টটা আমাকে এখানে অ্যাক্রু করতে হবে? আমাকে 4 মাসের ইন্টারেস্ট অ্যাক্রু করতে হবে। তাহলে আমার 2000 যদি হয় 12 মাসের, 4 মাসের কত? আমি ঠিক যেভাবে অ্যাক্রু করি 2000 ডিভাইডেড বাই 12 ইন্টু 4। খেয়াল করে দেখেন এই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে। জি স্যার। ওকে, এখন আমি থার্ড এন্ট্রির কথা যদি আপনাকে বলি, মানে থার্ড এন্ট্রি বলতে দ্য লাস্ট এন্ট্রি। যদি বছর শেষে আমি মানে এন্ড অফ দ্য ইয়ার আমি যদি এই অর নট এন্ড অফ দ্য ইয়ার আমি যদি 30 জুন 2022-এ এই লোন নোটটা পে করে দেই, 30 জুন 2022-এ আমি যদি এই লোন নোটটা পে করে দিই, আমি ব্যাংকে যদি রিপে করে দিই, হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি ফর রিপেমেন্ট? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি যখন রিপে করব, মানে আমি যখন পে করব, তখন আমার টাকাটা দিয়ে দিতে হবে ব্যাংকে, রাইট? আমি কত টাকা দিব? আমি কত টাকা দিব? নোট পেয়েবল এর জন্য আমার কত টাকা পে করতে হবে? 1 লাখ। 100,000। ইন্টারেস্ট পেয়েবল এর জন্য আমার কত টাকা পে করতে হবে? 2000। তাহলে টোটাল আমার ব্যাংক থেকে কত টাকা বের হয়ে যাবে? তো 1,02,000। তাহলে আমার ব্যাংক ক্রেডিট হয়ে যাবে হচ্ছে 1,02,000, রাইট? ইয়েস স্যার। ওকে, ডেবিট কি হবে? ডেবিট লোন হবে স্যার। আমি যখন আমার লায়াবিলিটি গুলা পে করে দিচ্ছি, আমি যখন আমার লায়াবিলিটি গুলা পে করে দিচ্ছি, আমার কি আর কোনো লায়াবিলিটি থাকবে এখানে? নো স্যার। ওকে, তাহলে আমার ডাবল এন্ট্রি কি মানে আমার আলটিমেটলি রিপেমেন্টের সময়, ডিউরিং রিপেমেন্ট। তাহলে আমার ডাবল এন্ট্রি কি হচ্ছে? আমরা যেটা বলছিলাম, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট। কত টাকা আমি ব্যাংক অর ক্যাশ পে করেছিলাম? 1,02,000, রাইট? 3,000 টাকা। এই 1,02,000 কিভাবে আসছে? ফর নোট পেয়েবল ডেবিট। কত টাকা আমার নোট পেয়েবল ক্রিয়েট করা ছিল? 1 লাখ, রাইট? 100,000 স্যার। আর ইন্টারেস্ট পেয়েবল আমার কত ছিল? 2,000। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যখন লায়াবিলিটি পে করে দিচ্ছি, তাহলে আমি যখন লায়াবিলিটি রেকর্ড করছিলাম, মানে লায়াবিলিটি যখন রেকগনাইজ করেছি, তার মানে আমরা জানি বেসিক কনসেপ্টটা যে লায়াবিলিটি বাড়লে ক্রেডিট, আর যখন লায়াবিলিটি আমি সেটেল করে দিই, লায়াবিলিটি যখন আমি পে করে দিই, সো যেহেতু লায়াবিলিটি পে করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? আমার ডেবিট। তাহলে আমি যখন রিপে করতেছি, রিপে করার সময় আমার ডাবল এন্ট্রিটা খুব সিম্পল, নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট। একইভাবে আমি যদি আপনাকে সিম্পলি জিজ্ঞেস করতাম যে আমার ক্রেডিট পারচেজ হচ্ছে $10,000, তাহলে এটা ডাবল এন্ট্রি কি হতো ক্রেডিট পারচেজের? জাস্ট সিম্পলি চিন্তা করে দেখেন, পারচেজ ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ডেবিট 10,000 and অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 10,000। এই এন্ট্রিটি তো আপনি দিয়েছেন, বাট ডিউরিং
paying to the payable or supplier whatever, আমার ডাবল এন্ট্রি কি হবে? এই যে আমি যে লাইবিলিটি ক্রিয়েট করলাম, আমরা এখন কি করব? আমি যেহেতু লাইবিলিটি পে করে দিচ্ছি, তাহলে তো আর এটা আমার লাইবিলিটি থাকবে না, লাইবিলিটি কমে যাবে, রাইট? অ্যাকাউন্ট পেয়েবল আমার ডেবিট হবে অ্যান্ড ব্যাংক অর ক্যাশ ক্রেডিট হবে। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য থিং। আমরা একটু আগে কথা বলছিলাম আপনাদের সাথে, মানে নতুন আমরা আসলে কিছুই আসে নাই এখানে, ইটস আ সেম থিং। আমরা যেটা ডাবল এন্ট্রি বুককিপিং এ দেখে আসছি, এটি জাস্ট আরেকটু ইলাবোরেট আকারে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটাকে কিভাবে নিয়ে আসবো, এই জিনিসটাই আপনাদেরকে এখানে দেখানোর ট্রাই করেছি। দ্যাটস ইট। খেয়াল করে দেখবেন যে আপনার যখন পেমেন্ট করছেন, পেমেন্ট করার ডাবল এন্ট্রি এটাই ছিল যে আপনি আপনার ইন্টারেস্ট পেয়েবল, নোট পেয়েবল দুইটাই পে করে দিচ্ছেন at end of the maturity date, like 4 মাস পর আপনি এটা পে করে দিচ্ছেন। So that's the thing of loan note or liability record, liability payment or interest accrue and interest payment. এটুকু পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, কনফিউশন থাকে, আমাকে একটু বলতে পারেন কাইন্ডলি। আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, লাইবিলিটি, liability type, example, current liability, non-current liability, and then একটা ছোট্ট difference between lending and borrowing, finally একটা illustration regarding note payable. Any confusion, please? না, একই ছবি সানজিদও দিছে, অতীনও দিছে, কি একটা অবস্থা। ওকে, তাহলে আপনারা যেহেতু চুপ হয়েই আছেন, আমরা পরের টপিকে চলে যাই। আমরা বলেছিলাম আজকে 3টা টপিক নিয়ে কথা বলা। একটা হচ্ছে লাইবিলিটি, যেটা আমরা অলরেডি শেষ করেই ফেললাম। এরপরেরটা ছিল হচ্ছে আমার প্রভিশন, যদি ভুল না হয়ে থাকে এইটা, and then contingent liability. ওকে, সো আমি একটু আপনাদের থেকে যদি শুনতে চাই অথবা শুনি, আপনাদের কতটুকু মনে আছে, আমি আসলে ঠিক আমার নিজের একটু রিকল করার দরকার। আপনাদের সাথে যখন আমরা একটু মনে করার ট্রাই করি, যখন রিসিভেবল অ্যালাউন্স এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, তখন প্রভিশনের এই কথাটা আপনাদেরকে একটু বলা হয়েছিল, যদি একটু ভুল না হয়ে থাকে। বাট যদি Yes, sir. আমরা ভুলেও যাই, সেটাও সমস্যা না। একটু মনে করার ট্রাই করি যে আসলে প্রভিশনের ব্যাপারটা আমরা কি বলেছিলাম, হোয়াট ওয়াজ প্রভিশন আর হোয়াট ইজ প্রভিশন। স্যার, প্রভিশন হচ্ছে আমরা কোনো একটা অ্যাকাউন্টের জন্য আলাদা একটা হিসাব তৈরি করি, যেখানে আমরা আলাদা একটা কি বলে কন্ট্রাইন্টিতে ইউজ করি আর কি প্রভিশনটা। ওকে, আর এনিওয়ান? কন্টেন্টে ইউজ করি বলছি। আর কেউ কি একটু মানে আরেকটু বলতে পারবেন কিছু, মানে অ্যাডিশনাল একটা পয়েন্ট, 2টা পয়েন্ট? কেউই বলবেন না? আমার উপরে এত রাগ আপনাদের। এই অদিয়া, আপনি বলেন, আপনি কি মনে আছে প্রভিশন সম্বন্ধে? অদিয়া আছেন না শেষ, গুড নাইট হয়ে গেছে? স্যার আসি বলেন, প্রভিশন না বললে দিব মায়ের। স্যার প্রভিশন অ্যাকাউন্টটা হচ্ছে আমরা কোনো একটা সেপারেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, যেমন আমরা হচ্ছে যদি লাইক লাস্টে যেটা পড়ছিলাম আমরা রিসিভেবলস এর ক্ষেত্রে প্রভিশন অ্যাকাউন্ট বলতে আমরা রিসিভেবল অ্যালাউয়েন্স ক্রিয়েট করছিলাম, ঠিক ওইরকম হচ্ছে গিয়ে এখানে হয়তো হবে। ওকে, মিস্টার সিয়ার, স্যার আমি কি একটা বলতে পারি? আমি একটা বলতে ওই পারি যে আপনার ফ্রেন্ড আগে বলে নিক, সঞ্জিত বলুক, বলেন। স্যার, আমরা ফিউচারে কোনো স্যার আমি আগে বলছি। চ্যাট জিপিটি করছেন দুইজনেই তাহলে? না একটু না স্যার, মানে আনজিদ আগে মানে এতক্ষণ সবাই একটু গুতাগুতি করলো তো একটু মনে পড়লো স্যার আসলে কি হবে।
এক্সাক্ট এই অ্যান্সারটা এখন সানজিদ যেটা বলবে ওটাও আমি বলবো, মানে একজন কে বলবে বল বল ভাই, তুই বল। 420 বলেন, না 420 বলেন, সঞ্জিদি বলেন। স্যার সব চ্যাট আহ, জিপিটি ইউজ করতে স্যার। এটা তো আমি বুঝছি প্রভিশন ChatGPT। তো হচ্ছে আমরা ফিউচারে কোনো এক্সপেন্স বা খরচ করার জন্য যে টাকাটা আমরা রাখতেছি এখন আলাদা ওকে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট। মানে আলাদা কি ক্যাশ রাখি আমরা অ্যাকাউন্টে? জি স্যার। ওকে, আপনার হাতে আমার বিজনেস স্যার দেওয়া আমি যাবে না, বলবো, খুব অ্যালার্মিং। আপনি আপনি কোনো এই কারণ স্যার ছাড়া হচ্ছে ভবিষ্যতে কোনো অ্যাকাউন্টে খরচ টাকা রাখবেন বাইর করার আলাদা জন্য করে? আগে থেকে যে আমি কি কোনো বলবো স্যার? হ্যাঁ পারান, বলেন আমি কি একটু বলতে পারি? প্লিজ প্লিজ সিয়ার স্যার আমার প্লিজ। মানে যতদূর মনে করে স্যার হচ্ছে রিসিভেবল এর সময় যত টাইমে যখন পড়াচ্ছেন সেহেতু এই জিনিসটা হতে পারে যে লাইক আমরা হচ্ছে একজনের কাছ থেকে টাকা পেতেও পারি অথবা নাও পেতে পারি। এখন একজন মানে বলছে যে মানে আমার কাছে মনে হচ্ছে যে সে টাকাটা দিবে না, আর তার টাকার পরিবর্তে আমি কিছু টাকা রেখে দিব যে মানে ফর শিওরেন্স যে মানে আহ ওনার লসটা আমি আমার টাকা দিয়ে হচ্ছে উঠা ফেলছি, এই টাইপের কিছু একটা। ওকে, না সবাই অনেক ভালো ভালো বলছেন, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আপনাদের ব্রেইনের এটাকে একটা সাইন্টিফিক্যালি প্রুভ করতে হবে যে আপনারা সর্বোচ্চ কতদিন একটা টপিক মনে রাখতে পারেন, মানে একটা টপিক পড়ার সাথে সাথে কতদিনের মধ্যে ভুলে যান আপনারা। তো স্যার এটা এটা পরীক্ষা নিয়ে দেওয়ার পরে রিসার্চ ভুলে যাই। করা উচিত, আমাদের হুম, মালিহা করবে। মালিহারে দিয়ে করাবো। হ্যাঁ, মালি ইজ এ জি গুড স্যার স্যার ক্যান্ডিডেট। আমাদের ক্লাবে মালিহা, রিসার্চে জি স্যার দায়িত্ব আছে স্যার। স্যার অ্যাকাউন্টিং ক্লাবের পক্ষ থেকে স্যার আমরা ওরা রিসার্চের কাজে দিছি স্যার, ও রিসার্চ ঠিক করে। আছে ঠিক আছে, রিসার্চ তাহলে 4 তো পেজের প্রতিবেদন দিব। 4 পেজের বাংলায় দিয়েন ভাইয়া, ইংলিশে দিয়েন না, আমি ইংলিশ কম বুঝি এমনিতেই। মালিহা তুমি আমার কাছ বাংলায় থেকে একটা সিগনেচার নিয়ে দাও। বাংলায় দিয়েন। ওকে, সো আপনারা আপনারা ভালো ভালো ইনোভেটিভ জিনিস বলছেন, বাট সানজিৎ যে কথাটা বলছেন এইটার একটা ধারণা অনেকের আছে, এই ধারণাটা আমরা আগে শেষ করি। হ্যাঁ, প্রভিশনের জন্য আমরা আলাদা করে কোনো অ্যাকাউন্ট রাখি জি না স্যার। ফার্স্ট অফ অল। হ্যাঁ, এটার জন্য এমন না, এটা নামটা আপনারা বুঝছি, এটা আপনি নাম সার্চ দিচ্ছেন গুগলে, প্রভিশন মানে সঞ্চিতি পাইছেন। তো যখনই সঞ্চিতি পাইছেন তখনই আপনার মাথায় কাজ করছে যে এটা তো কোনো একটা সঞ্চিতি, মানে সঞ্চয় করে রাখতেছেন কোনো একটা টাকা, যেটা পরবর্তীতে খরচের জন্য আপনি রেখে দিচ্ছেন। ব্যাপারটা এইটা না, বাট টেকনিক্যালি ব্যাপারটা অনেকটা কাছাকাছি। বাট অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভ থেকে আপনাকে মাথায় রাখতে হবে যে এইটার জন্য আপনি সেপারেট কোনো অ্যাকাউন্টে কোনো টাকা জমা রাখতেছেন না, প্লিজ ফর কাইন্ড ইনফরমেশন। বাট হোয়াট ইজ দিস দেন? এটা খুব সিম্পলি মনে রাখার একটা ওয়ে আছে। হ্যাঁ, প্রভিশন প্রভিশন ইজ আ লায়াবিলিটি, একদম সিম্পল কথা। তাহলে আপনাকে দেখেন, অ্যাকাউন্টিং এর একটা বেসিক জিনিস কি, আপনাকে সব সময় ওই এলিমেন্টস গুলোর মধ্যেই চিন্তা করতে হবে, রাইট? আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে আপনার এলিমেন্টস গুলোর, আপনি যেই ট্রানজেকশনই দেখেন না কেন, হয় এটা অ্যাসেট হবে, নয় এটা এক্সপেন্স হবে, নয় এটা লাইবিলিটি হবে, নয় এটা ইনকাম হবে, নয় এটা ক্যাপিটাল অর ইকুইটি হবে। তার মানে এইটা আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি এইটা চিন্তা করবেন যে প্রভিশন যে আপনি বললেন এটা তো নতুন জিনিস, তাহলে এটা কি অ্যাসেট? না, প্রভিশন ইজ এ লায়াবিলিটি। তাহলে এটা খুব সিম্পল কথা। তাহলে এটা কোন মানে কোন 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 ক্যাটাগরিতে আসবে? এই ক্যাটাগরিতে আসবে, লায়াবিলিটি ক্যাটাগরিতে আসবে। যদি নন কারেন্ট হয় তাহলে নন কারেন্ট, আর যদি কারেন্ট হয় তাহলে কারেন্ট। তাহলে প্রভিশন ইজ এ লায়াবিলিটি। তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তাহলে তো স্যার আগেই বলতেন আমাকে লায়াবিলিটি আলাদা করে, আর প্রভিশন নামটা বলছেন কেন? নাও, প্রভিশন ইজ এ লায়াবিলিটি বাট ফর আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট। মানে হচ্ছে, খেয়াল করবেন, আপনি লায়াবিলিটি যখন বলছেন, লায়াবিলিটি মানে হচ্ছে আপনি যদি বলেন পেয়েবল, আমি যদি বলি পেয়েবল অর ব্যাংক লোন, আপনি আমাকে বলতে পারবেন না যে আপনার কোন কোন সাপ্লায়ার কবে কত টাকা আপনাকে পে করতে হবে। এটা কি আপনি সার্টেনলি বলতে পারবেন না যে আপনার কোন সাপ্লায়ার কত টাকা পাবে, কবে পে করবেন? ক্যান ইউ সে দ্যাট? জি স্যার। ব্যাংক লোন, আপনি কোন মাসে, একটু আগে আপনি দেখলেন 4 মাস পর পর কত টাকা দিবেন, ইউ ক্যান সে দ্যাট। কত মাস পরে আপনি রিপে করবেন, ইউ ক্যান সে দ্যাট। তার মানে লায়াবিলিটি এই অ্যামাউন্টটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট। তার মানে খেয়াল করে দেখেন, আমি যদি এখন ডিফারেন্সটা চিন্তা করি, লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটির ক্ষেত্রে আমরা কি বলবো? দ্য অ্যামাউন্ট অর টাইমিং ইজ
certain. But what is provision then? Provision. Either the amount is uncertain or the timing. মানে হচ্ছে এটা হইতে পারে আপনি কত টাকা আপনাকে ফিউচারে সেটেল করতে হবে সেটা হয়তোবা আপনি জানেন না, অথবা আপনি হয়তোবা সেটা জানেন যে কত টাকা সেটেল করতে হবে মেবি, বাট কবে সেটেল করতে হবে সেটা আপনি জানেন না। টাইমিংটা আনসার্টেন অর বোথ, মানে দুইটাই আনসার্টেন হইতে পারে। এখন হোয়াট ইজ দিস, মানে এটা তাহলে কোন আইটেমের কথা আমরা বলতেছি, ভালো করে খেয়াল করবেন। তার মানে আপনি ডিফারেন্সটা যদি খেয়াল করেন, তার মানে প্রভিশনের ক্ষেত্রে আপনাকে এক্সাম্পল আমি আসবো আগে, বাট লায়াবিলিটির এক্সাম্পল কি হবে এটা নতুন করে আমি আসছি না, কেননা এইখানে অনেকগুলো আপনি এক্সাম্পল দিচ্ছেন, প্রত্যেকটা এক্সাম্পলই লায়াবিলিটি ছিল। কেন? বিকজ প্রত্যেকটার অ্যামাউন্ট আপনি জানতেন যে কত টাকা আপনাকে পে করতে হবে। আপনি যদি আমাকে বলেন ট্যাক্স পেয়েবল, আপনি জানেন কত টাকা ট্যাক্স পে করতে হবে। আপনি যদি বলেন ইন্টারেস্ট পেয়েবল, আপনি জানেন কত টাকা ইন্টারেস্ট পে করতে হবে, কবে পে করতে হবে। আপনি যদি বলেন স্যালারি ওয়েজেস পেয়েবল, আপনি জানেন যে আপনার এমপ্লয়িকে কত টাকা আপনি পে করবেন। তার মানে এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে টাইমিং অর অ্যামাউন্টটা সার্টেন, বাট প্রভিশনের ক্ষেত্রে টাইমিং অর অ্যামাউন্টটা আনসার্টেন, রাইট? এই যে আনসার্টেনিটি, এই যে আমরা শিওর না, খেয়াল করে দেখবেন। তাহলে রিসিভেবল অ্যালাউন্সকে আমরা কেন প্রভিশনের আন্ডারে বুক করেছি? হোয়াট ওয়াজ দ্য রিজন? বিকজ আপনি জানতেন না যে ফিউচারে লসটা হবে কি না, মানে আদৌ কি টাকাটা পাবেন কি পাবেন না, পেতেও পারেন নাও পেতে পারেন। মানে কি একটা ফিউচার অ্যান্টিসিপেটেড একটা লস অর এক্সপেন্স হবে, সেটা আপনি যখনই আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন আপনাকে ইমিডিয়েটলি এটা বুক করে ফেলতে হবে। তার মানে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলতেছি ডিউ টু প্রুডেন্স কনসেপ্ট। মনে করে দেখেন অ্যাকাউন্টিং কনসেপ্টের কথা ছিল যে প্রুডেন্স কনসেপ্ট ছিল, যেখানে আমার যদি কোনো অ্যাডভার্স সিচুয়েশন থাকে, অ্যাডভার্স সিচুয়েশন অ্যান্টিসিপেট করার সাথে সাথে আমাকে বুক করতে হবে। তাহলে এই যে লায়াবিলিটি এক্সপেন্স এগুলো আমার জন্য অ্যাডভার্স, বাট যদি কোনো ফেভারেবল সিচুয়েশন থাকে সেটা যতক্ষণ পর্যন্ত না সার্টেন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে বুক করতে পারবো না। সো এই যে প্রভিশন বুকিং এর যে কনসেপ্টটা, দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড যে প্রুডেন্স কনসেপ্টের কারণে আমরা প্রভিশনটা রাখি। তাহলে আমরা যদি আপনাকে একটা লাইনে জিজ্ঞেস করি হোয়াট ইজ প্রভিশন, সিম্পল, প্রভিশন ইজ আ লায়াবিলিটি, তার মানে এটা লায়াবিলিটির আন্ডারে যাবে, বাট অ্যামাউন্টটা অথবা টাইমিংটা আনসার্টেন, রাইট? তাহলে অ্যামাউন্ট অথবা টাইমিং যদি আনসার্টেন হয় তাহলে আমরা এটা একটা ফিউচার লস, ফিউচার এক্সপেন্স, ফিউচার একটা অ্যাডভার্স সিচুয়েশনস যেটা আমি এখন অ্যান্টিসিপেট করতে পারতেছি, যেটা আমাকে আলটিমেটলি এখনই আমার অ্যাকাউন্টসে বুক করতে হবে, যেটা আমরা রিসিভেবল অ্যালাউন্সের ক্ষেত্রে করেছি। বাট আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য ইজি হবে। আপনারা রিসেন্টলি কেউ কোনো এরকম কেস পাইছেন যে কাস্টমার কোম্পানির এগেইনস্টে কোনো একটা প্রোডাক্ট ইউজ করার কারণে অর কোনো একটা প্রোডাক্ট মানে লাইক সে খাইছে অর হোয়াটএভার কনজিউম করছে, এটার এগেইনস্ট মানে কোম্পানির এগেইনস্টে সে মামলা করছে, এই টাইপের কোন সিনারিও আর এই কোম্পানির কোন এক্সাম্পল কি রিসেন্টলি আপনাদের চোখে পড়ছে? সুলতান ডাইন হতে পারে স্যার, ওই যে সুলতান ডাইন, পারফেক্ট এক্সাম্পল। বাট যদিও লিগ্যাল অ্যাকশন নিচ্ছে কিনা আমি জানি না, আমি আপনার এক্সাম্পলটাই নিচ্ছি। মনে আছে মাঝখানে সুলতান ডাইনের খাসির মাংসের কথা বলে কুকুরের মাংস খাওয়ানোর একটা নিউজ ভাইরাল হচ্ছিল? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? জি স্যার, বিড়ালের স্যার, কুকুরের না স্যার। I cannot recall, but still now আপনি সেই পার্সনটা যে বেসিক্যালি সুলতান ডাইনে গেছেন, সুলতান ডাইনে গিয়ে আপনি মাটনের বিরিয়ানি অর্ডার দিচ্ছেন, বাট ভুলে আপনাকে অর হোয়াটএভার সেটাই যেভাবেই হোক তারা আপনাকে বিড়ালের মাংসের বিরিয়ানি খাওয়াই দিচ্ছে, অ্যান্ড ইউ ফাউন্ড আউট। আপনি কি করছেন? সুলতান ডাইনের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিছেন। ভালো করে খেয়াল করেন, সুলতান ডাইনের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিছেন। কি লিগ্যাল অ্যাকশন নিছেন? আপনি 5 লাখ টাকা জরিমানা দাবি করছেন সুলতান ডাইন থেকে। খেয়াল করে দেখেন, সুলতান ডাইন থেকে আপনি তাহলে কত টাকা জরিমানা মানে দাবি আদায় মানে দাবি করতেছেন? ডিমান্ড কত? 5 লাখ। নাও আপনি একটু সুলতান ডাইনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, সুলতান ডাইনের পার্সপেক্টিভ থেকে। সুলতান ডাইন যখন সে চিন্তা করবে, ভালো করে খেয়াল করবেন ব্যাপারটা, সুলতান ডাইন যখন চিন্তা করবে এই যে 5 লাখ টাকা তাকে পে করতে হবে কিনা, এইটা
টাইমিং অর অ্যামাউন্ট এটা কি সার্টেন? না স্যার, এটা সার্টেন না। সার্টেন না। কারণ এমনও হইতে পারে আপনাকে 5 লাখ টাকাও সুলতান ডাইন পে করতে হইতে পারে, আবার কোর্ট বলতে পারে যে না এটা 5 লাখ না, এটা 3 লাখ টাকা পে করতে হবে আর 2 লাখ টাকা পে করতে হবে, হোয়াট এভার। তাহলে এমনও হইতে পারে যে 5 লাখ টাকাই পে করতে হবে, বাট এটা আপনার 2 বছর চলে যাবে, 1.5 বছর চলে যাবে, মানে টাইমিংটা আনসার্টেন, কবে পে করতে হবে সেটা শিওর না। এখন আপনি আমাকে বলেন, এই যে সুলতান ডাইনের এগেনস্টে আপনি একটা লিগ্যাল অ্যাকশন নিলেন, সুলতান ডাইন এই 5 লাখ টাকার এগেনস্টে সে এখন কি করবে? সে কি লাইবিলিটি ক্রিয়েট করে ফেলবে? সে কি জানে যে এই টাকা দিতেই হবে তাকে, আর 5 লাখ টাকাই দিতে হবে, আর 1 বছর পরেই দিতে হবে? না স্যার, জানে না। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে এটাই হচ্ছে তার জন্য একটা প্রভিশন, তার জন্য এটা একটা সিচুয়েশন অফ বুকিং প্রভিশন। তাহলে সে কি করবে? সে এটার জন্য এখন প্রভিশনটা কনসিডার করবে যে আসলেই সে তার প্রভিশনটা রেকর্ড করবে কিনা। ওকে, নাও আমি যদি আপনাকে এখানে একটু সিম্পলি চিন্তা করে আপনাকে বলি, যেহেতু কেস হইছে সুলতান ডাইনের এগেনস্টে, তাহলে সুলতান ডাইনের কি এখানে কোনো অব্লিগেশন আছে কি নাই, মানে পে করার জন্য? সুলতানের এগেনস্টে কেস হয়ে গেছে, জি স্যার, আছে। অব্লিগেশন আছে না? এটা কি লিগ্যাল অব্লিগেশন আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন? স্যার লিগাল। এটা একটা লিগ্যাল অব্লিগেশন, বিকজ এটা কিভাবে অ্যারাইজ করছে? লয়ের মাধ্যমে, মানে এটা অ্যারাইজেস ফ্রম লিগ্যাল বাউন্ডারি। ওকে, এরপরে আসেন, সুলতান ডাইন টাকাটা দিবে, এটা কি সার্টেন? না স্যার, এটা সার্টেন না, রাইট? আনসার্টেন। এটা দিতেও হইতে পারে, নাও দিতে হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। এখন আমি আপনাকে বললাম যে পরবর্তীতে যে টাকাটা দেওয়া লাগতে পারে, মানে দেয়ার ইজ এ হাই চান্স যেটা সুলতান ডাইন পে করবে। নেক্সট কোয়েশ্চেন আসবে যে কত টাকা পে করবে। ঠিক আছে, পে করতে হবে আমি বুঝলাম, বাট কত টাকা পে করতে হবে? নাও কাস্টমার ক্লেম করছে কত, খেয়াল করবেন, কাস্টমার কত টাকা ক্লেম করছে সুলতান ডাইনের এগেইনস্টে? 5 লাখ। লাখ। ওকে, বাট সুলতান ডাইন বলছে যে না ভাই আমি 1 লাখ টাকা দিব, কারণ সুলতান ডাইন তো তাই বলবে যে ও 1 লাখ যত কমেও সেটেল করতে পারে। তাহলে কাস্টমার চাচ্ছে 5 লাখ, সুলতান ডাইন বলছে 1 লাখ, আর আপনার যে লয়ার, মানে সুলতান ডাইনের যে লয়ার, সে বলতেছে এই ধরনের কেসে ইউজুয়ালি 3 লাখ টাকার মতো আপনাকে সেটেল করতে হবে। তাহলে তিনটা অ্যামাউন্ট পেলেন আপনি, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে যেটা কাস্টমার বলতেছে, মানে 5 লাখ টাকা দিতে হবে সুলতান ডাইনকে, সুলতান ডাইন বলতেছে না 1 লাখ টাকা দিয়ে আমি সেটেল করব, আর লয়ার বলতেছে বেসড অন দেয়ার মানে বেস্ট এস্টিমেট আর বেসড অন দেয়ার পাস্ট এক্সপিরিয়েন্স যে না এখানে 3 লাখ টাকার একটা ক্লেম হবে, হইতে পারে। তাহলে আপনি আমাকে বলেন যে আপনি যখন আপনার কোম্পানির জন্য, মানে সুলতান ডাইনের জন্য যখন প্রভিশনটা চিন্তা করবেন, হোয়াট শুড বি দ্য অ্যামাউন্ট? স্যার প্রুডেন্ট মেথড অনুযায়ী 5 লাখ টাকা হবে। হোয়াট শুড বি দ্য অ্যামাউন্ট? 5 লাখ। আপনি বলতেছেন 5 লাখ, রাইট? তিনটা অপশন ছিল, 1 লাখ এন্ড 3 লাখ। এটা কি আমি ধরছি মানে সুলতান ডাইনের পক্ষ থেকে নাকি ওই কাস্টমার পক্ষ থেকে? না, এটা হচ্ছে সুলতান ডাইনের আপনাকে পক্ষ থেকে। আপনাকে সুলতান ডাইনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে, বাট আমি আবারও আপনাদেরকে একটু ভালো করে বুঝাই বলে দেই ব্যাপারটা। সুলতান ডাইনের পক্ষ থেকে আপনি চিন্তা করতে হবে, বাট দ্য অ্যামাউন্ট শুড বি বেস্ট or reliably estimated, মানে হচ্ছে এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যেটা সব থেকে বেস্ট অর রিলায়েবল সেই অ্যামাউন্টটাই আপনাকে কনসিডার করতে হবে ফর দ্য প্রভিশন। আমার কোশ্চেন হচ্ছে 5 লাখ ক্লেম করছে কাস্টমার, রাইট? 1 লাখ বলতেছে কোম্পানি, লয়ার তার বেস্ট এস্টিমেট বলছে হচ্ছে 3 লাখ। 3 লাখ। এখন আমার প্রশ্ন ছিল
যে সুলতান ডাইন তার এই সিচুয়েশন থেকে কত টাকার প্রভিশন, মানে হাউ মাচ প্রভিশন শুড দে বুক ফর দিস সিচুয়েশন? 5 লাখ, 1 লাখ না 3 লাখ? 3 লাখ। 3 লাখ স্যার। ওকে, তো যারা 5 লাখ বলছিলেন আর চিন্তা করছিলেন, আর যারা কোম্পানির পার্সপেক্টিভ থেকে 1 লাখ চিন্তা করছিলেন, আমি একটু বলি দুইটাই আসলে বায়াস ছিল। 1 লাখও ছিল হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভে বায়াস, 5 লাখও ছিল হচ্ছে আমার কাস্টমারের পার্সপেক্টিভে বায়াস। সো দুইটার কোনোটাই আসলে বেস্ট এস্টিমেট না, বোথ আর নট বেস্ট এস্টিমেট। তাহলে আমার বেস্ট এস্টিমেশন কোনটা? যেটা আমাকে ইন্ডিপেন্ডেন্ট পারসন, লয়ার, যে বেসিক্যালি হচ্ছে আমাকে একটা বেসড অন দেয়ার পাস্ট এক্সপিরিয়েন্স বলছে 3 লাখ, তাহলে আমরা প্রভিশন বুক করব কোন অ্যামাউন্টের উপর? সো দ্য অ্যামাউন্ট শুড বি স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার আমি যদি প্রুডেন্ট কনসেপ্ট ইউজ করি আমার তো 5 লাখ ধরাই উচিত না? অফকোর্স 5 লাখ ধরা উচিত, বাট এখানে আমাকে একটু চিন্তা করতে হবে, কাস্টমার তো 50 লাখ টাকাও চাইতে পারতো, হ্যাঁ ঠিক না? এখন আমি কি ইচ্ছা করে আমার লায়াবিলিটি ওভারস্টেট করে রাখবো? এটা তো অ্যাকাউন্টিং বলে নাই, ঠিক না? জি স্যার। ওকে, সো প্রুডেন্স কনসেপ্ট এটাকে স্টিল সাপোর্ট করে, কেননা এটা জাস্টিফিকেশন আছে যে আপনি 3 লাখ বললে আলটিমেটলি হচ্ছে 3 লাখটাই হচ্ছে আপনার জন্য সব থেকে লজিক্যাল, জাস্টিফায়াবল, বেস্ট এস্টিমেট। কেননা আপনি খেয়াল করে দেখেন এর মধ্যে কোনটা সব থেকে ক্লোজ ওয়েতে ডিল করতে হবে, মানে কোনটা সব থেকে ক্লোজ ওয়েতে আপনাকে রিপে করতে হবে। আপনাকে লয়ার যেটা বলছে যে 3 লাখ টাকার মতো আসবে, এর আশেপাশেই তো আসবে ব্যাপারটা, এর বেশি তো আর হবে না, আর এর কম হয়তো বা হবে না, হ্যাঁ কিছু কম বেশি হইতে পারে, বাট এটা একটা বেস্ট এস্টিমেট, রিলায়েবল এস্টিমেট। আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে অ্যামাউন্ট হবে 3 লাখ। নাও আপনাদের কাছ থেকে একটু আমি জানি, হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রি? জার্নাল এন্ট্রি কি হবে from the perspective of সুলতান ডাইন? স্যার ক্যাশ ডেবিট প্রভিশন, সরি ক্যাশ ডেবিট প্রভিশন ক্রেডিট। আমি কি ক্যাশ পাচ্ছি এটার জন্য কোনো, মানে আমি বলতেছি সুলতান ডাইনের পার্সপেক্টিভ থেকে স্যার ব্রাদার। ক্রেডিট স্যার হবে, উল্টা বলে সুলতান বলছি। ডাইন তো দিবে, ক্রেডিট হবে। ফার্স্ট অফ অল আমি যখনই বলছি প্রভিশন, এখানে তো এখনো কোনো টাকা পয়সা দেওয়া নেওয়া হয়নি। ফার্স্ট অফ অল আমি যখন বলছি প্রভিশন, তাহলে প্রভিশন অ্যাকাউন্ট তো আমার আসবে নাকি? জি স্যার। প্রভিশন অ্যাকাউন্ট, প্রভিশন আমার জন্য কি? এটা সুলতান ডাইনের জন্য কি? অব্লিগেশন, রাইট? ক্রেডিট, হ্যাঁ। তাহলে প্রভিশন ক্রেডিট কত টাকা হবে? প্রভিশন 3 লাখ। 3 লাখ। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? প্রভিশন ক্রেডিট 3 লাখ? নো স্যার। না। না, হোয়াট শুড বি দ্য ডেবিট এন্ট্রি? আপনারা যারা বলছেন ক্যাশ, আমি কি ক্যাশ, সুলতান ডাইন কি কোন ক্যাশ পাচ্ছে এটার জন্য? না স্যার দেয়নি তো এখনো কিছুই। মানে সুলতান ডাইন তো টাকা দিবে, তো সুলতান ডাইন তো কখনোই টাকা পাবে না এটার জন্য, হ্যাঁ। রাইট? ক্যাশ পাচ্ছেন না তো। ক্যাশ তো পাচ্ছে না। এবং আমি যখন প্রভিশন বুক করতেছি, ভালো করে খেয়াল করবেন, আমি যখন প্রভিশন বুক করতেছি এখানে কি কোনো ক্যাশ ট্রানজাকশন দেওয়া নেওয়া হচ্ছে? ইজ ইট এ ক্যাশ নো ট্রানজাকশন? স্যার। স্যার নো, বিকজ আমি ক্যাশটা কখন আসবে? যখন আমি সেটেল করব প্রভিশনটা, মানে স্যার যখন এটা আমি তো পেমেন্ট, আনসার্টেন, এজন্য রাইট, এই জন্য আমি প্রভিশন রাখছি। না, হোয়াট শুড বি দ্য ডেবিট এন্ট্রি? প্রভিশনটা আমার ক্রেডিট করলাম, লায়াবিলিটি আমি ঠিক আছে ক্রেডিট করলাম, হোয়াট শুড বি দ্য ডেবিট এন্ট্রি? অ্যালাউন্স, কোন একটা অ্যালাউন্স। আপনারা রিসিভেবল অ্যালাউন্সের পার্সপেক্টিভটা একটু চিন্তা করেন তো, রিসিভেবল অ্যালাউন্সের ডাবল এন্ট্রি কি ছিল মনে আছে? এটা কি প্রভিশন অ্যালাউন্স হবে স্যার? রিসিভেবল অ্যালাউন্সের ডাবল এন্ট্রি কি ছিল? ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট, Credit. মনে আছে? জি স্যার। এটার ডাবল এন্ট্রি কি ছিল? ইরিকভারেবল ডেপ্ট, ডেপ্ট ডেবিট এটা কি ছিল? রিসিভেবল এক্সপেন্স অ্যান্ড রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। তাহলে এখানেও সেম কনসেপ্ট। তাহলে আপনি যখন প্রভিশন রাখছেন, সো দ্যাটস ফর দ্য এক্সপেন্স, কারণ এটা আপনার জন্য কি একটা এক্সপেন্স না, যে আপনার কাস্টমারকে একটা কম্পেনসেশন দিতে হবে। তাহলে এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট।
এখন এটা কি এক্সপেন্স, আপনি এটার কোন একটা নাম দিতে পারেন। ইট কুড বি লাইক কম্পেনসেশন এক্সপেন্স, ওকে, ক্ষতিপূরণ দিচ্ছেন, অথবা আদার এক্সপেন্স বলতে পারেন, হোয়াট এভার, বাট ডাবল এন্ট্রি শুড বি। আপনি তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। একটা হচ্ছে আমি যখন প্রভিশন বুক করব, অ্যামাউন্টটা হতে হবে আমার বেস্ট, মানে রিলায়েবলি অর বেস্ট জাজমেন্ট। আরেকটা হচ্ছে আমি যখন প্রভিশন অ্যাকাউন্ট এন্ট্রি দিব, আমার ডাবল এন্ট্রি হবে এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট, যেই জিনিসটা আপনারা অ্যালাউন্সের ক্ষেত্রেও সিমিলার দেখে আসছেন। তাহলে আমার প্রভিশনের জন্য বেস্ট ডাবল এন্ট্রি এক্সপেন্স আমরা ডেবিট করব, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা চার্জ করব, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। আর প্রভিশন ক্রেডিট, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা আমার লায়াবিলিটি আকারে চলে যাবে। যদি এটা আমার 1 বছরের মধ্যে সেটেল করতে হয় তাহলে এটা আমার কারেন্ট লায়াবিলিটি, আর যদি 1 বছরের পরে আমাকে সেটেল করতে হয় সেটা আমার এস্টিমেট করে যদি দেখি তাহলে আমার নন কারেন্ট লায়াবিলিটি। এইটুকু কি আমরা কেউ কনফিউশন আছে কারো যে বুঝতে পারি নাই অর ক্লিয়ার হই নাই? একটু আমাকে কাইন্ডলি বলি প্লিজ। ওকে, তাহলে সবাই বুঝতে পারছি, সো নো প্রবলেম উইথ দ্যাট। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে at the court the judge decided to compensate the amount of 300,000 by Sultan Dine, and now the company needs to pay the amount. এখন অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে? সুলতান ডাইনকে এখন টাকাটা দিয়ে দিতে হবে। হোয়াট শুড বি দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি অর ডাবল এন্ট্রি? প্রভিশন কি আর থাকবে? স্যার ডেবিট হবে ডেবিট আর ক্যাশ ক্রেডিট, আর ক্যাশ আর ব্যাংক ক্রেডিট। ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। ক্রেডিট আমি কি বুঝাইতে পারলাম কথাটা? ক্লিয়ার? একটু আমরা কনফার্ম হই। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমরা যখন প্রভিশন রেকর্ড করব, আমরা প্রভিশনের ক্রাইটেরিয়া গুলো দেখবো, এন্ড অফকোর্স আমরা একটু দেখবো প্রভিশনের ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া আমরা একটু জাস্ট নতুন করে আপনাদেরকে একটু এখানে ইন্ট্রোডিউস করানোর ট্রাই করছিলাম, সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা বেস্ট হইতে হবে, রিলায়েবল এস্টিমেট হইতে হবে, এন্ড সেটার উপর বেস করে আমরা একটা সিনারিও চিন্তা করলাম এবং প্রভিশন কি রকম হইতে পারে সেটা আমরা বললাম। যেমন আরো অনেক এক্সাম্পল আছে প্রভিশন বুক করার অথবা প্রভিশন রেকর্ড করার। যেমন আপনারা খেয়াল করে দেখবেন অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ফ্রিজ অথবা টেলিভিশন সেল করে, তারা কিন্তু ওয়ারেন্টি দেয়, ঠিক না? অনেক সময় ওয়ারেন্টি দেয়, অনেক সময় গ্যারান্টি দেয়, মোস্ট অফ দ্য টাইম ওয়ারেন্টি দেয়, অনেক কোম্পানি গ্যারান্টিও দেয়, হোয়াটএভার। বাট এই যে ওয়ারেন্টি গুলো দেয়, এই ওয়ারেন্টি গুলো কিন্তু ক্লেম আসে, মানে কাস্টমাররা কিন্তু রিপেয়ার করতে আসে। তো এগুলোর জন্য কিন্তু কোম্পানিগুলা প্রভিশন করে রাখে, যে সে ওরা টোটাল $1,00,000 হচ্ছে কাস্টমারের কাছে সেল করছে, অর মানে হোয়াটএভার, মানে ধরেন 100 কোটি টাকা বছরে সেল করে, ও ধরে নিচ্ছে যে ওর অন এন এভারেজ 1% ক্লেম আসে, তার মানে এইটুকু অ্যামাউন্ট ও ওয়ারেন্টি প্রভিশন আকারে। বাট এটা কিন্তু শিওর না যে এটা কি 1%ই হবে, না বেশি হবে, না কম হবে। সো এরকম সিনারিও ওয়াইজ অনেক প্রভিশনই আছে, ওয়ারেন্টি প্রভিশন একটা, তারপরে যে লিগেল একটা সিচুয়েশন আমরা দেখলাম এটা একটা, তারপর অনেক সময় গভর্নমেন্ট আপনাকে বলে যে 10 বছর পর আপনাকে এই জিনিসগুলো ঠিক করতে হবে, ওইখানেও কিছু প্রভিশনের ব্যাপার আসে। আমরা রিসিভেবল অ্যালাউন্স একটা দেখলাম। সো এরকম অনেকগুলো এক্সাম্পলই আমরা দেখছি যেটা বেসিক্যালি রিলেটেড টু প্রভিশন, বাট অ্যামাউন্ট অথবা টাইমিংটা আনসার্টেন। এই কারণে আমরা আমাদের এই প্রভিশনের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করছি, এন্ড যখন এই প্রভিশনটা আমরা বুক করব, মানে আমরা যখন অ্যাকাউন্টিং এন্ট্রি রেকগনাইজ করব, তখন আমার ডাবল এন্ট্রি খুব সিম্পল, এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট। এক্সপেন্স ডেবিট এই জন্য বিকজ এটা আমার জন্য একটা ফিউচার এক্সপেন্স অর লস হবে, যেটা আমাকে ইমিডিয়েটলি বুক করতে হচ্ছে। সো ইটস রেলেভেন্ট, আমার ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী আমি এই বছরের এক্সপেন্সের সাথে এটা বুক করে দিচ্ছি। অ্যান্ড প্রভিশন আমি ক্রেডিট করছি কেন? বিকজ ইটস আ লায়াবিলিটি, যেহেতু লায়াবিলিটি এটা আমার জন্য একটা অব্লিগেশন, আমরা এই কারণে এটাকে লায়াবিলিটির আন্ডারে বুক করছি। অ্যান্ড দেন যখন আমরা এটা পে করে দিচ্ছি, মানে আমার প্রভিশনটা যখন সেটেল হয়ে যাচ্ছে,
তখন আমার ডাবল এন্ট্রি খুব সিম্পল, প্রভিশন ডেবিট, bank or payable credit. So that is how we can actually provide our accounting entry for provision. এখন আমরা এই জায়গাটাতে একটু ছোট্ট একটা জিনিস ক্লিয়ার হয়ে আসে, আমরা এক্সাম্পল গুলো আজকে দেখবো না, আমরা জাস্ট আমাদের রেকগনিশন ক্রাইটেরিয়া গুলো দেখবো কিভাবে আমরা এটাকে রেকর্ড করি। অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটা জাস্ট আমরা ডাবল এন্ট্রি অর ডেফিনেশনটা দেখবো। এখানে কন্টিনজেন্ট লায়াবিলিটি জাস্ট ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, বাকি কোনো কিছু এটার সাথে রিলেভেন্ট অর অ্যাকাউন্টিং এন্ট্রি কিছুই আসে না। জাস্ট কন্টিনজেন্ট লায়াবিলিটি যখন আসবে আমরা একটু এটা নিয়ে কথা বলবো, বাট আগে আমরা প্রভিশনের ক্রাইটেরিয়াটা একটু শেষ করে যাই। যে কথাগুলো এতক্ষণ বলছিলাম সে কথাগুলো আপনি একটু দেখেন যে এগুলো এখানে বলা আছে। আপনি প্রভিশন যখন বলছেন ইটস এ লায়াবিলিটি ফর আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট, রাইট? তার মানে এটা একটা লায়াবিলিটি, বাট এটা হচ্ছে আমার আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্টের জন্য। প্রভিশন এস্টিমেটেড লায়াবিলিটিস, যেটা আমরা একটু আগেই বলছিলাম যে এটা একটা এস্টিমেটেড লায়াবিলিটিস, মানে নট দ্য সার্টেন অ্যামাউন্ট, যে এস্টিমেটটা হইতে হবে রিলায়েবল অর বেস্ট এস্টিমেট। রেকগনিশন ক্রাইটেরিয়া, রেকগনিশন ক্রাইটেরিয়া হচ্ছে কোন ক্রাইটেরিয়া গুলা মিট করলে আমরা এটাকে প্রভিশন হিসেবে রাখতে পারবো। সো আপনাদের সাথে 1 নাম্বার এবং 3 নাম্বার এটা অলরেডি আমরা কথা বলেছি, খেয়াল করে দেখেন। 1 নাম্বার আমরা কি বলেছি, দ্য এন্টিটি হ্যাজ এ প্রেজেন্ট অব্লিগেশন, তার মানে প্রভিশন হইতে হইলেও আপনাকে একটা অব্লিগেশন থাকতে হবে দ্যাট অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। নাম্বার 2 আমরা এখন কথা বলবো। নাম্বার 3 অলরেডি আপনাদের সাথে কথা বলা হয়েছে, ইট ইজ এ রিলায়েবল এস্টিমেট ক্যান বি মেড দ্য অ্যামাউন্ট অফ দ্য অব্লিগেশন, মানে হচ্ছে এটা বেস্ট এস্টিমেট হইতে হবে, রিলায়েবল এস্টিমেট হইতে হবে। বাট প্রভিশন বুক করতে হলে যেহেতু এটা ফিউচার আনসার্টেন একটা ইভেন্ট, আমাকে এখানে একটা এস্টিমেশন হইতে হবে যে আউটকামটা হবে কিনা, সেটার চান্সেস কতখানি। সো অলওয়েজ রিমেম্বার যে কোনো একটা ফিউচার ইভেন্ট ফিউচারে যেহেতু হবে, ফিউচার ইভেন্ট, এটা আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যালি বলছি, ফিউচার আউটকাম, এটা বেসিক্যালি 4টা সিনারিও থাকে। একটা হচ্ছে রিমোট, একটা হচ্ছে পসিবল, এই টার্মগুলো একটু শিখে নেব আমরা, একটা হচ্ছে প্রবাবল, আরেকটা হচ্ছে আমার ভার্চুয়ালি সার্টেন। তার মানে ভবিষ্যতে কোন একটা ঘটনা ঘটবে, এই ঘটনাটা ঘটার চান্সেস, লাইক পসিবিলিটিস অর চান্সেস বলি এটাকে আমরা, চান্সেস, এটা 4 ধরনের হইতে পারে। একটা হইতে পারে রিমোট, মানে এটা হবে কিনা আপনি বুঝতেই পারতেছেন না। একটা হচ্ছে পসিবল, দ্যাটস বিটুইন 5 to 50%, একটা হচ্ছে প্রবাবল, আর একটা হচ্ছে ভার্চুয়ালি সার্টেন। সো আমরা আগে এইটা শেষ করে ফেলি। রিমোট মানে হচ্ছে যে ফিউচারে এটা হবে, এটা প্রবাবিলিটি অর চান্সেস, যেটা স্ট্যাটিস্টিক্সে আমরা বলি যে এটার ফিউচারে ঘটার সম্ভাবনা লেস দ্যান 5%। যদি এটা লেস দ্যান 5% হয় তাহলে এটাকে আমরা বলি রিমোট, মানে দ্যাট উই ডোন্ট নিড টু কনসিডার। তার মানে রিমোট নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হবে না। সো রিমোট ইজ আ থিং যেটার আসলে যেহেতু হবে কি হবে না সেটা আমরা অ্যান্টিসিপেট করতে পারছি না, দ্যাটস আ রিমোট থিং, অনেক দূরে আছে, দ্যাটস নট আওয়ার কনসার্ন, সো দ্যাট উই নিড টু ইগনোর। সো রিমোট ইট ইজ অ্যাকচুয়ালি ইগনোরিং আইটেম, সো এটা আসলে আমাকে চিন্তা করার কোনো কিছু নাই। হোয়াট ইজ পসিবল? পসিবল মিনস মোর দ্যান 5% chances but less than 50%. ওকে, তার মানে এটা হবে কি হবে না তার চান্সেস 5% এর বেশি বাট 50% এর কম। প্রবাবল, ইট ইজ মোর দ্যান 50% বাট লেস দ্যান 95%। ওকে, সো ডিফারেন্সটা খেয়াল করে দেখেন। ডিফারেন্সটা হচ্ছে যে পসিবল, যেটা আমরা অনেকেই হয়তো বা ধারণা করে থাকি পসিবল প্রবাবল একই জিনিস, বাট বেসড অন দ্য ম্যাথমেটিক্যালি স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা চিন্তা করি, আমার ফিউচার আউটকাম এস্টিমেট করার ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটু ক্লিয়ার থাকবো যে যদি পসিবল হয় ইট মিনস এটা 5% এর বেশি বাট 50% এর কম, আর যদি প্রবাবল হয় তাহলে 50% এর বেশি বাট 95% এর কম। আর ভার্চুয়ালি সার্টেন মানে হচ্ছে ইটস অলমোস্ট সার্টেন, ইট ইজ মোর দ্যান 95%। তাহলে এখন আমরা একটু ভালো করে খেয়াল করি
যখন ভার্চুয়ালি সার্টেন হবে, দিস ইজ অটোমেটিক্যালি দ্য লায়াবিলিটি থিং, যে আমি জানি যে কত টাকা পে করতে হবে। নাও উই নিড টু কনসিডার যে এটা পসিবল হলে কি হবে, প্রবাবল হলে কি হবে, যে কথাটা আমরা একটু আগে বলছিলাম। তার মানে আমি তখনই প্রভিশন রাখবো, দেখেন খেয়াল করে দেখেন আমার রেকগনিশন ক্রাইটেরিয়া কি বলছে, আমি তখনই প্রভিশন রাখবো when it is probable that an outflow of resources, economic benefits will be required to settle the obligation. And probable বলতে কি বোঝাচ্ছে খেয়াল করে দেখেন, probable is often interpreted as having probability of 51% to 95%, মানে more than 50% but less than 95%। তাহলে এই যে আমরা বললাম যে probable, তার মানে আমার রেকগনাইজ প্রভিশন, তাহলে প্রভিশনটা আমরা কখন রাখবো, যখন আমার ফিউচারে ঘটনাটা ঘটার চান্সেস ইজ মোর দ্যান 50% বাট লেস দ্যান 95%। তাহলে একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম লিগ্যাল অ্যাকশনের, লিটিগেশনের, সেখানে যদি এমন হইতো যে আপনাকে লয়ার বলতো যে দেয়ার ইজ এ 80% চান্স আপনি কেসটা হেরে যাবেন, তখনই আপনাকে প্রভিশনটা বুক করতে হইতো অথবা বুক করতে হবে। বাট যদি লয়ার আপনাকে বলতো যে না, there is a significant chances, like সেখানে আলটিমেটলি আপনার জন্য লাইক অলমোস্ট 40% চান্স আছে কেসটা পেমেন্ট না করার আর সেটেল না করার, তার মানে 40% ইট মিনস নট মোর দ্যান 50%, তার মানে ইট ইজ বিটুইন 5% to 50%। তো যখন এই ব্র্যাকেটে পড়বে, যখন আমার এটা পসিবল হবে মোর দ্যান 50%, সরি মোর দ্যান 5%, লেস দ্যান 50%, এইটাকে আমরা বলছি কন্টিনজেন্ট লায়াবিলিটি। খেয়াল করবেন, তার মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টিনজেন্ট লায়াবিলিটি এন্ড প্রভিশন? কন্টিনজেন্ট লায়াবিলিটি যেটা আমার ফিউচার অব্লিগেশন, বাট এটা আমার সেটেল করার চান্সেস ইজ পসিবল, লাইক লেস দ্যান 50%, and this should be disclosed only, no need to record or book any entry in the financial statement। তার মানে যখন আমার কন্টিনজেন্ট লায়াবিলিটি হবে, তাহলে কোনটা কন্টিনজেন্ট লায়াবিলিটি? যেটা আমার ফিউচার অব্লিগেশন পে করার চান্সেস ইজ লেস দেন 50%, মোর দেন 5%, সেটাকে আমরা বলছি কন্টিনজেন্ট লায়াবিলিটি। বাট অলওয়েজ রিমেম্বার, কন্টিনজেন্ট লায়াবিলিটি আমরা শুধু নোট প্রোভাইড করি, ইট ইজ অনলি নোট আইটেম, only আমরা নোটস প্রোভাইড করি, we do not record any item, any expense, any asset, any liabilities for contingent liabilities। বাট যদি আমার ফিউচার আউটকামটা হওয়ার সম্ভাবনা মোর দ্যান 50% হয়ে যায়, দেন ইট বিকাম প্রবাবল, যখন এটা প্রবাবল হয় উই নিড টু বুক প্রভিশন, যখন আমি প্রভিশন বুক করব এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট। দ্যাটস দ্য হোল point of difference between provision and contingent liability। স্যার স্যার ক্লাসটা স্যার আজকে শেষ করলে হয় না স্যার? এখনো খাইনি স্যার। শেষ করলে ভালো হয় স্যার, আমরা হলে থাকি তো পরে স্যার খাওয়ার পাবো না। শেষ। আমার জাস্ট প্ল্যান ছিল যে এইটুকু শেষ করে আমি কভার করে দিব, এন্ড আমরা আজকে আর কোনো ম্যাথ নতুন করে করছি না, সো আমরা ঠিক এইটুকু পয়েন্ট কভার করলাম। আমরা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই প্লিজ, আজকে 7 তারিখ। ও আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি গতকালকে ডেটে দিই, হ্যাঁ 6 তারিখে ডেটে দিই, তাহলে বেটার হবে। একই স্যার, একই কাউন্টার। একটা সেকেন্ড, এতক্ষণ ধরে ক্লাস করলেনি আসলে এটার জন্য, যদি অ্যাটেন্ডেন্সটাই না দেন তাহলে তো হইলো না আসলে জিনিসটা। সিআর এর কাজটা অনেকটা এখন আমি প্যারা কমাই দিছি, বিকজ আমাকে এখন স্যার এটার ভিডিওটা আমরা পাচ্ছি না স্যার ইউটিউবে। স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন? করলে না আমি দিব স্যার। আমি তো ফার্স্টেই করছি স্যার। আচ্ছা সবাই লিভ নিচ্ছেন কেন? আপনারা এটা দিয়ে যান, মানে মানে কি বলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান, আমি তো অ্যাটেন্ডেন্স নেই। 01 ইয়েস স্যার। 02 ইয়েস স্যার। 03 মন প্রেজেন্ট স্যার। 04 লাভ ভাই। 05 রুহি। ইয়েস স্যার। 06 প্রেজেন্ট স্যার।
জয় কি ছিলেন এতক্ষণ ক্লাসে? বুঝিয়ে নেই। জি স্যার 07 ছিলাম স্যার 07 স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, আপনি স্যার জয়েন করে জয় আবার কিন্তু স্যার 5 মিনিট আগে আসছে স্যার, জয় 5 হ্যাঁ, মিনিট আগে আসছে ক্লাস। ওর জন্য 5 মিনিট কম প্রেজেন্ট দিব আমি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে 9 সিফাত, ইয়েস ইয়েস স্যার। 10 ইয়েস স্যার 11 নাই 11 11 ইয়েস স্যার 12 সাবি, স্যার Yes, sir. 11 স্যার ওকে 13 রফিউল, প্রেজেন্ট স্যার। প্রিয়ান্ত। স্যার 11 দিয়েছেন স্যার। এই Yes, 14 sir. আপনাদের 14 এর ই নাই না, 14 মানে মিসিং। ওকে স্যার সিয়ারের কষ্ট দিয়েন না স্যার। আচ্ছা স্যার সমস্যা নাই, 11 দিয়েছেন কি স্যার? 11 দিছি হ্যাঁ। এরপর হচ্ছে 15 ইয়েস স্যার 16 ইয়েস স্যার। 17 প্রেজেন্ট প্লিজ। 18 নাই, 19 অন্তর আছে, 20 ও স্যার নাই, আসে স্যার আসে স্যার। হ্যাঁ 20 আছেন? রায়হান নাই নাই। 23 আছেন সিয়ার, ইয়েস স্যার। 420 আছেন সঞ্জিত। এরপর হচ্ছে 25 স্যার আসে স্যার। 25 জলি, Yes, sir. 26 ফাহাদ, ইয়েস স্যার। 27 তো জীবনে আসে নাই ইমরান, 28 অমিত, আপনি আসা যাওয়ার মধ্যে ছিলেন। না স্যার, আমি জাস্ট একবার বের হইছি আবার পরে ওকে ঢুকছি। 29 তাসিন, 29 স্যার ও মনে হয় ঘুমাচ্ছে। ঘুমাইলে ঘুমাক। 29 নাই। এরপরে 31 প্রেজেন্ট স্যার। 32 আছেন, Present, sir. 34 রাসেল, 34 নাই, 35 Present, আমাদের sir. ঠান্ডা রোগী। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং দুইটাই দিয়ে দিচ্ছি, আগেরটাও রেকর্ডিং দেওয়া হয় নাই, ওই ইনটেনজিবল অ্যাসেট যেটা করাচ্ছিলাম, সো এটা আমি দিয়ে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, প্রেজেন্টেশনের জন্য গুড লাক নেক্সট স্যার থার্সডেতে। একটা কথা স্যার, একটা হ্যাঁ কথা স্যার। বলেন। স্যার প্রেজেন্টেশনটা স্যার 2 মিনিটে স্যার এটা প্রেজেন্ট করা কি আদৌ পসিবল স্যার? আমি তো বুঝতে পারতেছি না স্যার সেটা আসলে। আপনি 5 মিনিট দিলে দেন, আমার তো সমস্যা নাই। স্যার তা আপনি তো স্যার মার্ক কেটে রাখবেন স্যার। না আমি মার্ক কাটবো না, আপনি আমাকে যদি অ্যাট্রাক্ট করতে পারেন 5 মিনিট প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, মানে সেই ক্ষেত্রে আমি অবশ্যই শুনবো, কেন শুনবো না। আর আপনি যদি 5 মিনিট দাঁড়াই থাকেন প্রেজেন্টেশন না দিয়ে, তাহলে তো আর আমি শুনবো না। স্যার আমি আসলে প্রেজেন্টেশন এভাবে দিতে পারি না তো স্যার, এর জন্য আর কি স্যার মানে কত নাটক স্যার করতে পারে স্যার। হ্যাঁ স্যার নাটক স্যার নাটক। সিফাত, নাটক কম নাটক করো। কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়। আপনি যে স্যার আপনি যে আজকে আপনি যে ম্যাথ করাইছিলেন আমার মনে আছে, আমি ভুলিনি এটা এখনো। যাই হোক, স্যার না এটা কিছুদিন আগেও স্যার আমাদের ম্যানেজমেন্ট স্যার 2 মিনিটের প্রেজেন্টেশন নিয়েছে ওর কাছ থেকে স্যার। জি জি জি, এটা আমি জানি, এটা আমি জানি। তো সিফাত নাটক করতেছে যাতে করে সবাই একটু প্রশংসা করেন ওকে, আর কি, আর কিছু না। ঠিক না আছে স্যার না স্যার, এটা আসলে স্যার এটা বলার কারণ হচ্ছে স্যার যদি স্যার নাম্বারটা বন্ড একটু স্যার, বাড়াই স্যার দিতেন স্যার। বন্ড পুরো হ্যাঁ বন্ড আজকে একটা বলবো স্যার 5.5 পাইছে স্যার প্রেজেন্টেশনে স্যার। এটা বলার কারণে যদি স্যার আপনার দয়া মায়া হয় স্যার, যদি যে নাম্বার টাম্বার বাড়াই দেন স্যার স্যার। এটা ওর আসলে স্যার মুদ্রা বন্ড দোষ স্যার, স্যার, বড় বন্ড। নাটক করা স্যার। ঠিক আছে, নাটক কম করেন। গুড নাইট সবাই, ভালো করে থাকেন। আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।